আমার আম্মুর ইচ্ছা ছিল আমাকে আলেম বানাবে। তো আম্মুর ইচ্ছার বাস্তবায়ন করার জন্য আমি স্কুল থেকে মাদ্রাসায় চলে আসি। ঢাকা ইউনিভার্সিটিতে আমি 400তম হই। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মেধাবী শিক্ষার্থীদেরকে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন তারা দাসের মতো করে ব্যবহার করছে। এই গণরুম গ্যাসরুম কালচারটাকে আমরা চিরতর নির্মূল করব। শিক্ষার্থীরাই বলে আমরা দায়িত্ব নেওয়ার পরে যে কাজ করেছে বিশ্ববিদ্যালয় 105 বছর ইতিহাসে সেই কাজ হয় নাই। ছাত্র শিবিরে আপনি কিভাবে যুক্ত হয়েছিলেন? আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম, আল্লাহ তুমি আমাদেরকে এমন একটা পরিবেশ দাও যেন আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোমার নামে তাকবীর দিতে পারি। আপনি জুলাই বিপ্লবে আপনার ভূমিকাকে কি হিসাবে দেখেন? এত সাপোর্ট দিচ্ছে আমাদের জনশক্তিরা, তাদেরকে তাদের বাড়ি থেকে ডিভাইস নিয়ে আসছে, নতুন ডিভাইস কিনে আসছে, তাদের সেফ মুভমেন্ট দিয়ে আসছে, তাদের জন্য যা যা লাগে সব দিয়ে আসছে। এরপরে তাদের ন্যূনতম মুখ দিয়ে ছাত্র শিবিরের অবদান অথবা আমাদের কথা বলে সত্য কথা তারা মুখ দিয়ে বের হয় না। যারা বলে যে কই ছিল হেরে জানেই না কেমনে আন্দোলন পরিচালিত হয়েছে, উনি জানেই না। শহীদ পরিবার কান্না, আমরা এবার ঈদে আমি শহীদ পরিবারের কাছে গিয়েছি, প্রত্যেকে কান্না করে জিজ্ঞেস করে আমার সন্তানকে এই জন্য এই বাংলাদেশের জন্য জীবন দিল। এই যে মারামারি হানাহানি শহীদদের আকাঙ্ক্ষা জুলাই সনদ কোনোটাই বাস্তবায়ন হচ্ছে না, প্রত্যেকটা জায়গায় প্রতারণা। 1-to-1 অথবা 5 জনের ছোট ব্যাচে আপনি বা আপনার সন্তান শিখতে পারেন শুদ্ধ কোরআন। কোনো রেকর্ডেড ক্লাস নয়, অভিজ্ঞ শিক্ষক অনলাইনে সরাসরি আপনার পড়া শুনবেন এবং ভুল শুধরে দেবেন। পাশাপাশি মেয়েদের জন্য থাকছে মহিলা শিক্ষিকা। নিশ্চিন্তে কোরআন শিখতে এখনই মেসেজ দিন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনোভাটক্সের বিশেষ পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের সাথে আছেন, আজকে আমাদের স্টুডিওতে আপনাদের সবার পরিচিত একজন অতিথি আছেন, যাকে আপনারা এক নামেই চিনবেন, ডাকসুর ভিপি সাদেক কায়েম, যাকে আপনারা ভিপি সাদেক কায়েম নামেও চেনেন। ইনশাল্লাহ আমরা তার সাথে আজকে কথা বলবো তার ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক এবং দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, কি অবস্থা আপনার? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো যারা আমাদের ইনোভাটক্সের দর্শক আছেন তারা কিন্তু আপনার জন্য অনেক দিন যাবত অপেক্ষা করছেন। তো নানান কারণে আসলে হয়ে ওঠে নাই, তো ফাইনালি আমরা বসতে পেরেছি। তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ইনোভাটক্সের পক্ষ থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনার সময়, আপনার ব্যস্ততা আরও বেশি এখন আসলে এক কথায়, তার মধ্যে সময় দিয়েছেন। তো প্রথমে আমরা শুরু করি আপনার ব্যক্তিগত জীবন নিয়ে একটু আলোচনা যদি করতে চাই, যে আপনার শৈশব বেড়ে ওঠা কোথায় আসলে? আমার জন্ম হয়েছে চট্টগ্রামের সাতকানিয়াতে। ওইখানে বাইতুল শরফ আক্তারিয়া মাদ্রাসা, ক্লাস 1 পড়েছি। এরপরে আমার আব্বু ব্যবসা করতো খাগড়াছড়ি পার্বত্য জেলায়। তো ব্যবসার সুবাদে আমরা খাগড়াছড়িতে আসি। খাগড়াছড়িতে ওখানে দাখিল পরীক্ষা দিই। পাশাপাশি আমার আব্বার একটা দোকান ছিল। ছোটবেলা থেকে আমি যতটুকু পড়াশোনা করছি তার চাইতে ব্যবসা বাণিজ্য বেশি করছি। আচ্ছা। আর আমাদের চট্টগ্রাম এলাকার একটা অন্যতম ঐতিহ্য হচ্ছে সে যে যা করুক না কেন প্রত্যেকে একটু ব্যবসার সাথে কানেক্টেড। আচ্ছা। এবং তাদের ব্যবসায়িক সেন্সটা অনেক ভালো, এবং ব্যবসায়ীতে তারা অনেক ভালো করে। চট্টগ্রামে যদি আপনি যান প্রত্যেকটা জায়গায়, সেটা রিয়াজউদ্দিন বাজার, টেরি বাজার, অথবা বড় একটা অংশ আছে প্রবাসে, মিডল ইস্টে আছে। এবং সৌদি আরবে যদি যান আপনার কাছে মনে হবে না যে আপনি সৌদি আরব আছেন, দেশের বাইরে আছেন, মনে হচ্ছে আপনি চট্টগ্রামে সাতকানিয়ায় চলে আসছেন অথবা লোহাগাড়ায় চলে আসছেন। তো এটা বলার কারণ হচ্ছে ছোটোবেলা থেকে সবার মানে যদি 2টা সন্তান থাকে, একটা সন্তান ব্যবসা বাণিজ্য করে, আরেকটা সন্তান পড়াশোনা, অথবা 2টা সন্তানের ব্যবসা, অথবা পরিবার লিগাসিটা বহন করে। তো ওই সুবাদেই আমার আব্বার যে দোকান ছিল ছোটোবেলা থেকে, কাপড়ের দোকান, হ্যাঁ, ওইখানে আমি রেগুলার আমার মাদ্রাসা শেষ করে এসে দোকানে বসতাম। এবং এটাও আমার ওভারঅল লিডারশিপ, আমার সমাজকে বোঝা, রাষ্ট্রকে বোঝা, এই ক্ষেত্রে আমাকে অনেক বেশি সহায়তা করেছে। মানুষের সাইকোলজি বোঝাটা আসলে এক্স্যাক্টলি। এবং ওইখানে আপনি জানেন পার্বত্য এলাকায় ডাইভার্স কমিউনিটি, চাকমা, মারমা, ত্রিপুরা, রাখায়ন, একই সাথে মুসলিম সবাই। তো ওই জনগোষ্ঠী মানুষরা কি চিন্তা করে, কিভাবে, এবং তাদের সাথে একসাথে বেড়ে ওঠা, এটাও আমার লিডারশিপের ক্ষেত্রে আমাকে অনেক হেল্প করেছে। আর কাস্টমার যখন আসে, যেহেতু এটা হচ্ছে ফিক্সড প্রাইস দোকান না, তো যেটা হয়তো আপনার বিভিন্ন লেভেলের কাস্টমার আসে, তো কাস্টমার দেখে চেহারা বুঝে ফেলতে হয় কার কতটুকু ক্যাপাসিটি আছে। ধরুন একজন কাস্টমার আসছে, সে এইসব আপনারা বলবে আমি সবচেয়ে ভালো জামাটা চাই। এখন আপনি যদি তার প্রথমে সবচেয়ে ভালো জামাটা দেখান, সে মনে করবে যে না আমাকে খারাপটা দেখাইছে। তো কি করতো, যখন সে সবচেয়ে ভালো বলে আমরা সবচেয়ে খারাপটাই, সবচেয়ে খারাপ না মোটামুটি লো থেকে শুরু করে আর কি, এটা দেখানো, তারপর আরো ভালো দেখেন, তারপর দেখানো, এইভাবে। এবং কার কতটুকু, অনেকে আছে
দাম যদি আপনি অনেক ডিফারেন্সে দেন এটাকে সে ভয় পেয়ে যায়। অনেকে হচ্ছে না দাম একটা মিনিমাম লেভেলে এবং ওটা নিয়ে সে দরদাম করে না, বার্গেন করে না। তো এই সব কিছুই ছোটোবেলা থেকে দোকানে বসা, কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করা এবং ডাইভার্স কমিউনিটির সাথে মেশা, এটা আমাকে অনেক বেশি ওভারঅল আমার সব কিছুতে আমাকে অনেক বেশি হেল্প করছে। আপনি দাখিল পড়েছেন কোন মাদ্রাসায়? দাখিল দিয়েছি খাগড়াছড়ি বাইদুর সরফ মাদ্রাসা থেকে। এর আগে কোনো নুরানি মাদ্রাসা অথবা কোনো মক্তব বা এরকম? আচ্ছা, এর আগে আমি স্কুলে পড়াশোনা করেছি। আমি ক্লাস 4-এ স্কুলে ভর্তি হই, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল বলা হয়। ওইখানে কিছুদিন পড়াশোনা করার পরে আমি আবার চলে আসি। আমার আম্মুর ইচ্ছা ছিল আমাকে আলেম বানাবে। আচ্ছা। তো আম্মুর ইচ্ছার বাস্তবায়ন করার জন্য আমি স্কুল থেকে মাদ্রাসায় চলে আসি। আবার ক্লাস 8-এ যখন জেএসসি পরীক্ষা দিই তখন গোল্ডেন এ প্লাস পাই। তখন আব্বুর ইচ্ছা ছিল আমাকে সায়েন্সে পড়াবে, ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার হব। আমাদের মাদ্রাসায় সায়েন্স ছিল না। হ্যাঁ, তো তখন আবার স্কুলে যাওয়ার জন্য সবকিছু ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, বিভিন্ন জায়গায় চান্সও হয়েছিল। কিন্তু আম্মু বলছে না, তোর হচ্ছে মাদ্রাসায় পড়তে হবে, এটা আমার ইচ্ছা। আচ্ছা। তো আম্মুর ইচ্ছার প্রতিফলন হিসাবে মাদ্রাসা থেকে খাগড়াছড়ি থেকে দাখিল দিই। পরবর্তীতে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম চলে আসি। চট্টগ্রাম আসার পর চট্টগ্রাম বাইদুর সরফ মাদ্রাসা, ওইখান থেকে আলিম দিই। এরপর তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2016-17 সেশনে ভর্তি হই। এখন পরে আর কি মানে দাখিল আলিমের পরে কি ফাজিল কামিল করেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই একই সাথে ফাজিলে ভর্তি হয়েছিলাম ঢাকা আলিয়াতে। আচ্ছা। ওইখানে ভর্তি হওয়ার পরে একদিন ক্লাস করছি, পরবর্তীতে আর কন্টিনিউ করা হয় নাই। আমি ফোকাস করতে চেয়েছিলাম যে কোনো এক জায়গায়, কারণ একসাথে দুই জায়গাা পা দিলে কোনোটাই আমার হবে না। আমি আমার ডিপার্টমেন্টে ফোকাস দিয়েছি। আমার টার্গেট ছিল ডিপার্টমেন্টে একটা ভালো রেজাল্ট করা। আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট সেমিস্টারে 3.94 পেয়ে ফার্স্ট হয়েছি এবং আলহামদুলিল্লাহ এরপর থেকে রেজাল্টটা ভালো ছিল। একটা শেষ পর্যন্ত অনার্স এবং মাস্টার্সে ভালো একটা রেজাল্ট শেষ করে আমার একাডেমিক অনার্স এবং মাস্টার শেষ করতে পারছি। তো এর মাঝখানে তো একটা জার্নির গল্প আছে, যেমন ধরেন যে বিশেষ করে ইউনিভার্সিটির প্রত্যেকের তো ইউনিভার্সিটি অ্যাডমিশনের একটা জার্নি থাকে আসলে, এবং এটা একটা মানুষের জীবনে একটা বড় স্মরণীয় একটা সময় থাকে। তো আপনার সেই জার্নিটা কেমন ছিল? ইউনিভার্সিটিতে আসার আগে ইউনিভার্সিটি সম্পর্কে ধারণাটা অনেক ভালো ছিল এবং ইউনিভার্সিটিতে যারা পড়তো তাদেরকে মানে অনেক উঁচুতে দেখতাম আর কি। ইউনিভার্সিটির শিক্ষক মানে মনে করতাম যে তারা আকাশের চাঁদ তারা। তো এবং যখন আমরা বই পড়তাম না, ধরেন হচ্ছে বই পড়তেছি বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর, অথবা বিসিএস এর কেন্দ্রিক বিভিন্ন যে MP3 বই এরকম, অথবা হচ্ছে ব্যাকরণের কিছু বই, লিটারেচারের কিছু বই যখন পড়তেছি, বিভিন্ন যখন দেখতাম ঢাকা বিশ্ববিদ্যালয়, অথবা হচ্ছে আমাদের মাদ্রাসার বিভিন্ন বই, ইসলামের ইতিহাস সংস্কৃতি, BA অনার্স MA ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন এই নামগুলো অনেক ভালো লাগতো এবং নিচে ঢাকা বিশ্ববিদ্যালয় লেখা। এবং এই নামগুলো এই শিক্ষক তাদের সাথে যদি একবার সাক্ষাৎ করতে পারতাম, সরাসরি দেখতে পারতাম। তো বিশ্ববিদ্যালয়ে আসার পরে যখন এখানে আসার পর অনেক বড় স্বপ্ন নিয়ে আসছি, কিন্তু এসে খুব হতাশ হয়েছি। যখন প্রথমে হলে গেলাম, এক রুমে গাদাগাদি করে, যেখানে 10 জন থাকতে কষ্ট হয় সেখানে একসাথে 60 জন করে রাখা হয়। এরপর যখন ক্লাসরুমে গেলাম, ক্লাসরুমের মধ্যে মনে হচ্ছে আমাদের শিক্ষকরা আমাদেরকে টর্চার করতেছে এবং যে কোয়ালিটি মনে করছিলাম খুব সুন্দর করে পড়াবে, ওখান থেকে আমি কিছু অর্জন করতে পারতেছি না। তো সব কিছু নিয়ে খুব হতাশা তৈরি হয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ পরবর্তীতে ছাত্র শিবিরের দায়িত্বশীল যারা ছিল তারা আমাদেরকে এমনভাবে গ্রুমিং করছে, কিভাবে পড়াশোনা করতে হয়, কিভাবে মানুষের সাথে মিশতে হয়, কিভাবে আমার একাডেমিয়া এবং একই সাথে আমার স্পিরিচুয়াল কানেকশন দুটার মধ্যে সমন্বয় করতে হয়, একই সাথে কীভাবে আমার লিডারশিপ কোয়ালিটি গ্রো করতে হয়, এসব কিছু আমাদেরকে ধরে ধরে শেখাইছে। আমি আসার পরে যেহেতু হলে খুব বাজে অবস্থা ছিল, পরবর্তীতে দায়িত্বশীল আমাদেরকে আইডিয়াল হোম বলা হয়, সেখানে নিয়ে যায় এবং সেখানে চমৎকার পরিবেশ ছিল। সেখানে আমরা রেগুলার পড়াশোনা করতাম, আমাদের সিনিয়ররা আমাদেরকে মেন্টরিং করতো, আমাদের ডিপার্টমেন্টে যারা সিনিয়র যারা ভালো রেজাল্ট করছে তারা তাদের যেই হচ্ছে এক্সপেরিয়েন্সগুলো আছে সেগুলো শেয়ার করতো। তো এই সব কিছুই আমার ওভারঅল শুরু থেকে, কারণ শুরুটা যদি ভালো হয় শেষটা ভালো হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে যেটা হয়, প্রথম বর্ষে অধিকাংশ শিক্ষার্থীরা বিভিন্নভাবে হতাশ হয়ে যায়, এক্স্যাক্টলি। যে ছেলে পেলে দেখা গেছে SSC HSC দুইটাতে তার গোল্ডেন প্লাস, অনেক ভালো এলাকায় সবচেয়ে ভালো স্কুলে পড়ছে, মাদ্রাসায় পড়ছে, পরবর্তীতে দেখা গেছে এখানে আসার পর ওই ছেলে তার ফার্স্ট ইয়ারে ফিল করে ফেলছে। এবং এমন দেখা গেছে যে ছেলে SSC ইন্টারমিডিয়েটে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সবসময় এলাকায় সবচেয়ে ভালো হিসেবে পরিচিত ছিল, এখানে
খারাপ সার্কেলের সাথে মেশার কারণে এই ছেলে আস্তে আস্তে নেশার মধ্যে সে জড়িয়ে পড়ে, বিভিন্ন ধরনের রিলেশনশিপে সে জড়াই পড়ে, এমন এমন ঘটনা হয়েছে পরবর্তীতে তার ফ্যামিলি পর্যন্ত তার পরিচয় দিতে পারে না। এরকম অনেকগুলো আমার বন্ধুদেরকে আমরা দেখতে পাইছি। তো এগুলো হচ্ছে সব কিছু দেখার সুযোগ হয়েছে। এবং এই জায়গায় মানে এটা আমার জন্য আমার জীবনের সবচেয়ে বড় একটা ব্লেসিং আর কি, ইসলাম ছাত্র শিবির আমাদেরকে শুরু থেকেই ক্যাম্পাসে আমাদের সামিট হয় একটা, সেখানে একদম ধরায় ধরে শিখাইছে কি পড়তে হবে, কি অর্জন করতে হবে, কি বর্জন করতে হবে, ক্যাম্পাসে কী কী অপরচুনিটিস আছে, এবং আমার ওভারঅল 4 বছরের যে অনার্সের জার্নি সেটা কেমন হওয়া উচিত, 5 বছর পর আমি নিজেকে কোন পজিশনে আমি নিয়ে যেতে চাই, এবং আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সব কিছু কীভাবে আমার সমন্বয় হইতে হবে, এবং এর সাথে একজন ভালো মানুষ হওয়ার জন্য, আমার ক্যারেক্টারটাকে আরও বেশি সুসংহত করার জন্য, সেটার জন্য আমাকে কী কী করতে হবে সব কিছু আমাদেরকে ধরায় শেখানো হয়েছে। তো আপনি যেটা বলছিলেন যে এই যে অ্যাডমিশনের আগে ইউনিভার্সিটিতে একটা স্বপ্ন থাকে, এবং সেটা যখন আপনি বিশ্ববিদ্যালয়ে এসে যখন হাতে ধরা দিল, তখন আসলে কিছুটা হতাশ হওয়ারই কথা, যেটা হয়। তো তখন আপনি পড়াশোনা কেমন করতেন, কত ঘন্টা পড়তেন? প্রথমে যখন আসছি হলে আসার পরে তো কিছুদিন ছিলাম, 4-5 দিন ছিলাম। তখন তো পড়াশোনার মতো কোনো পরিবেশই ছিল না, মানে খাওয়া দাওয়া সহ অফ হয়ে গেছে। সারাদিন বাইরে বাইরে ঘোরাঘুরি করা, রাতে গিয়ে থাকার জন্য ছোট্ট একটা জায়গাও আমরা পেতাম না, একজনের গায়ের উপর আরেকজন, এই অবস্থা। তো পরবর্তীতে যখন এই হল ছেড়ে যখন বাইরে চলে যাই এবং আইডিয়াল হোমে উঠি, ওইখানে একটা সুন্দর পরিবেশ ছিল পড়াশোনার, এবং ওইখানে আলহামদুলিল্লাহ ভালোভাবে পড়াশোনা, একই সাথে আমার স্কিল ডেভেলপমেন্ট, এই কাজগুলো আমি খুব ভালোভাবে করতে পারছি। এবং আমি আবার ফার্স্ট ইয়ার যখন ফার্স্ট হই, এবং ফার্স্ট হওয়ার পরে এরপর আবার হলে আসে, এবং হলের ওই সময় ছাত্রলীগ সন্ত্রাসীরা হলগুলো প্রত্যেকটা রুম তারা কন্ট্রোল করতো, এর মধ্যেও আবার মেরিটোরিক্সের ভিত্তিতে কিছু সিট দিত, যেহেতু আমি ফার্স্ট ছিলাম সেই ভিত্তিতে আমাকেই আমি সেকেন্ড ইয়ারেই লিগালি সিট পেয়ে যাই। এবং আমার এর আগেও কিছুদিন গণরুমে থাকতে হয়েছে, এরপরে লিগালি সিটে উঠি। সিটে ওঠার পরও মাঝে মধ্যে ছাত্রলীগ সন্ত্রাসীরা জোর করে প্রোগ্রাম করতে নিয়ে যেত। দেখা গেছে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা, এরপরও পরীক্ষার আগের দিন এই সন্ত্রাসীরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে জোর করে প্রোগ্রাম করতে নিয়ে যেত। কিন্তু আমরা তখন সিদ্ধান্ত নিয়েছিলাম এই সন্ত্রাসীদের আমরা শেষ দেখে ছাড়বো। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মেধাবী শিক্ষার্থীদেরকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তারা দাসের মতো করে ব্যবহার করছে, এই গণরুম গ্যাসরুম কালচারটাকে আমরা চিরতর নির্মূল করব। এবং ওই সময় থেকে আমি বিশ্ববিদ্যালয়ে যারা অ্যাক্টিভিস্ট ছিল আমার সবার সাথে যোগাযোগ, আমরা সবসময় যোগাযোগ রাখতাম। এবং ক্যাম্পাসের যারা সাংবাদিক ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যারা আমাদের বেসমেট ছিল, জুনিয়র ছিল, আমাদের সবার সাথে আমার যোগাযোগ ছিল। এবং একই সাথে ক্যাম্পাসের ইন্ডিপেন্ডেন্ট যারা অ্যাক্টিভিস্ট ছিল তাদের সাথে যোগাযোগ হতো। এবং ওইখান থেকে আমরা প্ল্যান করছিলাম আমরা এই ছাত্রলীগের এই সন্ত্রাসকে আমরা এই ক্যাম্পাস থেকে চিরতর আমরা বন্ধ করব, এবং গণরুম গেস্টরুম কালচার এই দাসপ্রথাকে আমরা বন্ধ করে আমরা শিক্ষার্থীর জন্য একটা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করব। তো আমরা চেষ্টা করেছি, দীর্ঘদিন ধরে এটার নকশা তৈরি করেছি। আলহামদুলিল্লাহ 24-এর যখন জুলাই আন্দোলন হচ্ছিল সে সময়ে সুযোগ এসেছে, এবং আলহামদুলিল্লাহ 16 জুলাই রাত থেকে 17 জুলাই ফজরের পর থেকেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল ছাত্রলীগের সন্ত্রাস মুক্ত করি। এবং এই ছাত্রলীগের সন্ত্রাস মুক্ত হওয়ার মাধ্যমেই ঢাকা বিশ্ববিদ্যালয় সেদিন স্বাধীন হয়, এবং এই স্বাধীন হওয়ার মাধ্যমে বাংলাদেশ আবার নতুনভাবে আমাদের কাছে মনে হয়েছে এটা হচ্ছে আমরা আজাদির পথে যাচ্ছি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাসমুক্ত হওয়া মানে বাংলাদেশ সন্ত্রাসমুক্ত হওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ আওয়ামী লীগ অবাঞ্ছিত হওয়া মানে খুব দ্রুত সময়ের মধ্যে এই বাংলাদেশ থেকেই এই হাসিনা ফেসিবাদ থেকে আমরা মুক্তি পেতে যাচ্ছি। এটা আমাদের কাছে আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার ছিল, যে কারণে কঠিন সময়গুলোতে আন্দোলনটা আমরা আল্লাহর সাহায্যে এবং আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আন্দোলনটা আমরা খুবই সুবিন্যস্তভাবে আন্দোলনটা আমরা ফতে গণভবন পর্যন্ত আমরা নিয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম, এই যে আপনার ধরেন যে গণরুম, গেস্ট রুম, তারপর হচ্ছে নানান ধরনের নির্যাতন ছিল, মানসিক, শারীরিক। তো এই জায়গা থেকে মানে আপনি যেটা বলছিলেন আপনাদের মধ্যে একটা চিন্তা ছিল যে এটা কিভাবে এই প্রথাটাকেই একবার বিলুপ্ত করা যায়। তো এটার সাথে আপনার পরবর্তীতে ডাকসু ভিপি হওয়ার কোনো, এবং ভিপি হওয়ার পরে ওই চিন্তাটা আপনার কোনো ধরনের ইনফ্লুয়েন্স করছে কিনা, যে বর্তমান যে কাজগুলো করছেন সেগুলোতে? আচ্ছা, আর আমি হলে 4th ইয়ারের শেষের দিকে আমি হল ছেড়ে দিই, আর বেশি দিন থাকি নাই। এরপর মাস্টার্সের সময় আমি পুরোটাই বাইরে ছিলাম।
তো এরপরে তো বিপ্লব যখন আপনার চলে কোন গেল, হল ছিল? আমার সূর্য সেন হল। সূর্য সেন হল। সূর্য সেন হল। আর এবং সাবজেক্ট আমি ছিল সবসময় হচ্ছে চেষ্টা করতাম রাষ্ট্রবিজ্ঞান। হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞান হলে যখন ছিলাম, শিক্ষার্থীদের যে কোনো সংকটে তাদের পাশে থাকা। যখন করোনা মহামারী হচ্ছিল ওই সময় অসংখ্য শিক্ষার্থীরা তারা তাদের টিউশন হারাইছে, এবং ওই সময় বন্যা হয়েছিল উত্তরবঙ্গে, সাতক্ষীরার দিকেও। আমাদের অনেক ছোট ভাইরা, আমাদের বোনরা, তাদের বাড়িঘর ভেঙে গিয়েছিল। তখন আমি চেষ্টা করছি আমাদের যারা অ্যালামনাই আছে তাদেরকে এঙ্গেজ করে, আমার টিউশনে কিছু টাকা পয়সা ছিল সেটা দিয়ে তাদেরকে বিভিন্নভাবে হেল্প করার জন্য, তাদের যতটুকু পারা যায় তাদের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য আমি অসংখ্য শিক্ষার্থীকে আলহামদুলিল্লাহ আমি হেল্প করেছি। এবং পুরো সময় জুড়ে যখনই কোনো স্টুডেন্ট তার ট্রিটমেন্ট কেন্দ্রিক কোনো সহযোগিতা, তাদের হচ্ছে শিক্ষা কেন্দ্রিক, পড়াশোনা কেন্দ্রিক কোনো সাপোর্ট, অথবা দেশের বাইরে কোনো সমস্যা, অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো সাপোর্ট, যেহেতু আমি মোটামুটি সকল ধরনের গ্রুপের সাথে কানেক্টেড ছিলাম, তো এই কারণে আমি চেষ্টা করতাম পাশে থাকার জন্য। তো আপনি যেটা বলেছেন সেটা আমাকে পরবর্তীতে যখন জুলাই বিপ্লব পরবর্তী ছাত্র সংসদ নির্বাচন হলো, আমাকে এটা অনেক হেল্প করেছে। আপনি ওই সময় দেখবেন আমি যখন ক্যান্ডিডেট হয়েছি, এরপর অসংখ্য শিক্ষার্থীরা তারা বলেছে সাদিক কায়েম আমাদেরকে আগে থেকেই, আমরা তাদেরকে দেখেছি। হ্যাঁ, যখন আমরা ফার্স্ট ইয়ারে ছিলাম, সেকেন্ড ইয়ারে ছিলাম, আমাদের যে কোনো কঠিন সময়ে এসে আমাদেরকে সহযোগিতা করেছে। হ্যাঁ, আমার বাবার ট্রিটমেন্ট কেন্দ্রিক সাপোর্ট, এই কেন্দ্রে সাপোর্ট করেছে, করোনার সময় আমাদেরকে সাপোর্ট করেছে। তো আমি চেষ্টা করছি আলহামদুলিল্লাহ যখনই কোনো ক্রাইসিস পাশে থাকা, এবং কোনো শিক্ষার্থী যখন টর্চারের শিকার হতো তাদেরকে সাংবাদিকদেরকে ইনফর্ম করা, অ্যাক্টিভিস্টদেরকে ইনফর্ম করা, এবং ক্যাম্পাস অ্যাক্টিভিস্টদেরকে বিভিন্ন কোঅপারেশন করা, তাদের ট্রিটমেন্ট এবং একসাথে তাদের ফ্যামিলির সাথে কমিউনিকেশন করা, এই সব কিছুতেই তাদেরকে সামগ্রিকভাবে সহযোগিতার ক্ষেত্রে আমি পুরো সময় জুড়ে কাজ করছি। আপনি তো যেহেতু রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়েছেন, তো ছোটবেলা থেকে তো আর রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ার হয়তো কোনো চিন্তা ছিল না, নাকি ছিল? না, আমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আমি 400তম হই। আচ্ছা। আর হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি 112তম হই। আচ্ছা। এর বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও আমি, ওখানে বি ইউনিট বলা হয় কলা, তারপর হচ্ছে সোশ্যাল সায়েন্স ডি ইউনিট, আর আইন অনুষদ বলা হয় ই ইউনিট। আমি 3টের ওখানে চান্স পেয়েছিলাম। আচ্ছা। এখন চান্স পাওয়ার পরে প্ল্যান ছিল আইনে পড়বো, সবার যেটা শেয়ার থাকে, হয় আইনে পড়বো অথবা হচ্ছে ইকোনমিক্স, এরপরে হচ্ছে অন্যান্য সাবজেক্ট। তো তখন কোন সাবজেক্টে পড়তে হবে এটা নিয়ে কনফিউজ। এখন কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইনে পড়তে হবো, জগন্নাথ আইন পাচ্ছি, নাকি জগন্নাথে পড়তে হবো, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি হচ্ছে 400তম, এবং আমি ইংলিশে পেয়েছিলাম 15.8। আচ্ছা। 16 পেলে আমি ইকোনমিক্স পেতাম। আচ্ছা। তো এটা নিয়ে খুব মন খারাপ হচ্ছিল, মানে আমি রাষ্ট্রবিজ্ঞান, এখন সমাজবিজ্ঞান নাকি রাষ্ট্রবিজ্ঞান নাকি আর কি, কনফিউজিং। তো সর্বশেষ পরামর্শ করছি, ইস্তেখারা করছি, আল্লাহকে সাহায্য চাইছি, এবং ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হয়েছি। এবং আলহামদুলিল্লাহ সেটা ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন আমার জীবনের। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যতই প্রথমে ব্যাড এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু বাংলাদেশের সমাজ, বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশের গতি প্রকৃতি, এই সব কিছু বোঝার জন্য ঢাকা ইউনিভার্সিটি একটা ফ্যাক্টর। এখান থেকে ইতিহাস তৈরি হয়, এখান থেকে বাংলাদেশের ভবিষ্যৎ গতি প্রকৃতি নির্ধারিত হয়, এবং অনেক কিছু শিখেছে। এই বিশ্ববিদ্যালয়ের অনেক কিছু আমাকে দিয়েছে। তো এবং বিশ্ববিদ্যালয়ে অবারিত সম্ভাবনা আছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাসটা যদি দেখি, এই অঞ্চলের যে চাষাভূষাদের সন্তান, তারা যেন এই সমাজে নেতৃত্ব দিতে পারে, তারা শুধু এই সমাজে সারা দুনিয়া নেতৃত্ব দিতে পারে, এই জন্য তো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় পরবর্তীতে এখানকার যারাদের দ্বারা পরিচালিত হয়েছে তারা এটাকে মিসগাইড করছে, মূল উদ্দেশ্য থেকে তারা দূরে সরে নিয়ে গিয়েছে। এবং বিশ্ববিদ্যালয় অবারিত সম্ভাবনাকে এখানকার অ্যাডমিনিস্ট্রেশন তাদের ফেসিবাদী আচরণের কারণে, দুর্নীতির কারণে, অব্যবস্থাপনার কারণে এবং সিন্ডিকেট তৈরি করার মাধ্যমে সেটাকে তারা নষ্ট করে দিয়েছে। তো আমরা স্বপ্ন দেখতাম একটা সুন্দর ক্যাম্পাস, একটা নিরাপদ ক্যাম্পাস। তো আলহামদুলিল্লাহ আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হয়েছি, আমরা গত 10 মাস ধরেই আমরা আলহামদুলিল্লাহ কাজ করছি, এবং শিক্ষার্থীদেরকে দেওয়া প্রত্যেকটা কমিটমেন্ট অ্যাড্রেস করে আমরা চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ একটা নিরাপদ ক্যাম্পাস। এবং শিক্ষার্থীরাই বলে আমরা দায়িত্ব নেওয়ার পরে যে কাজ করেছে বিশ্ববিদ্যালয় 105 বছর ইতিহাসে এই কাজ হয় নাই। এবং আমাদের লিডারশিপের ক্যাম্পাসে শিক্ষার্থীরা তারা নিরাপদ অনুভব করছে, তারা মনে করে তাদের পড়াশোনার পরিবেশ আগের চেয়ে অনেক গুণ বেড়েছে। এবং সব মিলিয়ে পড়াশোনা, গবেষণা, ক্যাম্পাসের যে ভায়োলেন্স লেভেল যেটা আমরা আগে দেখতে পেতাম, সেই ভায়োলেন্স মানে এমন কোনো দিন হইতো না ক্যাম্পাসে ভায়োলেন্স হইতো না। তো সেই ভায়োলেন্সটা এখন 0 লেভেলে চলে আসছে। এবং আমরা দায়িত্ব নেওয়ার পর কখনো কাউকে পদের এই পজিশন দেখে, ক্ষমতা দেখে কাউকে ভয় দেখানো, সেটা আমরা করি না, এবং কাউকে আমরা করতেও সেটাকে আমরা অ্যালাউ করি নাই। আপনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই, তো সেই জায়গা থেকে আপনার ডিপার্টমেন্ট থেকে তো অনেক বাংলাদেশের বড় বড় বুদ্ধিজীবী এবং লেখক
অনেকেই বের হয়েছেন। তো আপনি আপনার সাবজেক্ট রিলেটেড কোনো একটা বিষয় নিয়ে, যেহেতু আপনি এখন পলিটিক্সে আছেন, আমরা আরও যাব বিস্তারিত আলোচনায়, তো আপনার এই সাবজেক্ট আপনাকে হেল্প করেছে কতটুকু রাষ্ট্রবিজ্ঞান? সাবজেক্ট এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ডিপার্টমেন্ট থেকে মানে অনেক কিছু শিখছি এরকম না, এখানে পরিবেশ থেকে শিখছি। এখানকার মানুষ, এখানকার তাদের সাথে মেশা, বিভিন্ন ক্রাইসিস মুভমেন্ট ডিল করা, ডাইভার্স কমিউনিটি তাদের সাথে মেশা, এই সব কিছু থেকে। ডিপার্টমেন্ট থেকে যে এক্সপেকটেশন ছিল, আমার কাছে মনে হয়েছে বিশ্ববিদ্যালয়ে এখানে আমাদের যে শিক্ষকরা আছে, এই শিক্ষকদের পড়াশোনা কেউ করে আসে না। এবং আমি এমন এমন টিচারও দেখতে পাইছি, ক্লাসে শুরু করলো, সেই একটা স্লাইড তৈরি করছে অথবা একটা সেই শিট তৈরি করছে, সেটা 10 বছর 15 বছর 20 বছর আগে, এর মধ্যে ইলেকট্রিসিটি চলে গেছে, ওনার সাথে তো পড়াবো, বলছে আজকে আর পড়াবো না, শেষ। তো এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে, কিন্তু বেশিরভাগই তাদের কোনো পড়াশোনা নাই, গবেষণা নাই। তো এটা আমরা আশা করেছিলাম, মানে এটা বিশ্ববিদ্যালয়ের এখানে সবচেয়ে ক্ষতি করছে বিশ্ববিদ্যালয়ের সাবেক যেই ভিসি আ.ম. আরেফিন সিদ্দিকী, তার সময়ে দলীয় বিবেচনায় প্রায় 1000 মতো শিক্ষক নিয়োগ দিয়েছে। এই শিক্ষকরা সম্পূর্ণ দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে, যারা সম্পূর্ণ মেরিটোক্রেসিকে ধ্বংস করে দিয়েছে। দেখা যায় যে একটা ওই যে পাওয়ার পয়েন্ট সেট করতে গিয়ে ক্লাসের অর্ধেক সময় শেষ, বাকিটা ওইভাবেই শেষ হয়ে যায়। হ্যাঁ, তো এই জায়গা থেকে আমরা কথা বলেছি, এবং আমরা আমাদের জায়গা থেকে এটা নিয়ে এখনও কথা বলছি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা এটা মেরিটোক্রেসি ভিত্তিতে হওয়া উচিত, এবং যে সমস্ত শিক্ষার্থীদের একাডেমিক এক্সেলেন্সি আছে, এই এক্সেলেন্সি সম্পন্ন শিক্ষকদেরকে, প্রার্থীদেরকে যেন শিক্ষক হিসেবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়। তো সেটার জন্য আমরা কাজ করছি, কথা বলছি। এর বাইরে অনেক ভালো ভালো শিক্ষকও আছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ, গবেষণা করা, পড়াশোনা করা, চিন্তা করা, নতুন নতুন জ্ঞান উৎপাদন করা, জ্ঞান উৎপাদন একটা হাব হবে ইউনিভার্সিটি। তো সেই জায়গায় আমাদের বিশ্ববিদ্যালয়ে না গিয়ে আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ে ওই যে শিক্ষক রাজনীতি, এরপর হচ্ছে অন্ধ দলের প্রতি আনুগত্য, সেগুলো আমরা দেখতে পেয়েছি। তো বিপ্লবের পরে সেটা কিছুটা কমেছে, কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি আমরা সেটাকে বন্ধ করতে পারিনি। তো আমি আরেকটা জিনিস চলে যাই, সেটা হচ্ছে যে আপনার যেহেতু আপনার জীবনে একটা বড় অংশ জুড়েই ছাত্র শিবির আছে, তো এটা শুরুটা কিভাবে হয়েছিল আসলে? ছাত্র শিবিরে আপনি কিভাবে যুক্ত হয়েছিলেন? ছাত্র শিবিরের প্রতি আমার ছোটোবেলা থেকে একটা ভালো লাগা কাজ করতো। আমার ফ্যামিলি কিন্তু ওরকম স্ট্রাকচার সংগঠন করে না, আমার আব্বু আম্মু সমর্থন করে, পছন্দ করে, কিন্তু জামাতের রোকন ওরকম অথবা শিবিরের অথবা ছাত্র সংস্থা এরকম দায়িত্বশীল এরকম কিছু ছিল না। তো যেহেতু সাতকানিয়ায় জন্ম, চট্টগ্রামের ওইখানকার মানুষরা খুবই ধর্মভীরু, এবং ওইখানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের মারাত্মক প্রভাব আছে। তো আমাদের যখন ছোটোবেলা একটু বোঝ হয়েছে, ছোটোবেলা আমরা দেখতে পেতাম আমাদের বাড়ির পাশ দিয়ে মানুষরা ট্রাকে করে, বাসে করে, এরপর হচ্ছে সিএনজিতে করে একসাথে তারা হলো চট্টগ্রামে যেত প্যারেড ময়দানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর তাফসীরুল কোরআন মাহফিলে। তো হ্যাঁ, তখন এটা খুব মানে আমার ইচ্ছে হতো আমি যদি যেতে পারতাম। আমি তো ছোট ছিলাম, খুব ইচ্ছে হতো, আমি কান্না করতে করতাম, আমার মামারা যেত, আমি বলতাম আমাকে নিয়ে যায়, কিন্তু তখন তারা যেত, বলতো তুমি ছোট, আর একটু বড় হও। তো যখন বড় হলাম তখন তো দেখতে পেলাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হুজুর এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দদেরকে অন্যায়ভাবে তাদেরকে কারাগারে আবদ্ধ করে রাখা হলো, এবং মিথ্যা অপবাদ দিয়ে একে একে তাদেরকে ফাঁসি দেওয়া হলো, এবং মেডিকেল ক্লিনিকের মাধ্যমে হত্যা করা হলো। এবং আমাদের পুরো জেনারেশনের স্বপ্ন ছিল আমরা প্রয়োজনে জীবন দিয়ে হলো আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে এই হাসিনার বানোয়াট যে হচ্ছে ট্রাইব্যুনাল, সেখান থেকে আমরা তাকে মুক্ত করে আমরা তার তাফসির আবার শুনবো। এবং সেই লক্ষ্যে 13, 14, 16 পুরো সময় জুড়ে আমরা লড়াই সংগ্রাম করছি। তো ওই ছোটোবেলায় মূলত সংগঠনের প্রতি ভালো লাগা। এরপরে তো খাগড়াছড়ি চলে আসি। খাগড়াছড়িতে ওরকম সংগঠন শক্তিশালী ছিল না, কিন্তু ওইখানে যাওয়ার পর আমি নিজ থেকে যোগাযোগ করি সংগঠনে, এবং ওখানে আমার কিছু দায়িত্বশীল ছিল পাড়ার, তাদেরকে বলি, এবং এরপর সংগঠনে যুক্ত হয় ক্লাস 6-এর দিকে। এরপরে তো সংগঠনে কর্মী হওয়া, এরপরে সাথী হওয়া, এরপরে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে এসে সদস্য হওয়া। আপনার কোনো দায়িত্বশীলের নাম মনে আছে এই ছোট্টবেলার, যিনি আপনাকে মেন্টরিং করেছেন? হ্যাঁ, ওই সময়ে ওখানে হচ্ছে আমিন ভাই ছিল, সে তারপর হচ্ছে ওইখানে ইয়াসিন ভাই, মিনহাজ ভাই, ওনারা ওই সময় আমাকে ওইখানে দায়িত্বশীল ছিল, ওইখানে কাজ করছে। এবং ওই সময় আমরা খাগড়াছড়ি, আমি একটা ইউনিট সভাপতি ছিলাম আপনার 12 সালে 13 সালে। ওই সময় সব আন্দোলনগুলো আমরা প্রতিদিন মিছিল করতাম। আমরা সংখ্যা খুব কম ছিলাম, কিন্তু আমাদের এই ফেসিবাদী সকল আন্দোলনে ওই সময় আপনার যদি ছবিগুলো দেখেন ওখানে পাবেন না আমাদেরকে। আমরা ওইখান থেকে খাগড়াছড়িতে আন্দোলন গড়ে তুলছিলাম। এবং পরবর্তীতে আমি ইন্টারমিডিয়েট আলিমে চট্টগ্রামে যাই। চট্টগ্রামে তো সকাল বিকাল পিকেটিং করা, মিছিল করা, সেটা আমাদের রুটিন ওয়ার্ক ছিল। এবং আমার চোখের সামনে আমি আমার রুমমেট
সাকিবকে হারাতে দেখেছি, তাকে গুলি করা হয় তার চোখে, এবং হচ্ছে আবিদ ভাইকে আমরা শহীদ হতে দেখেছি, তার চোখ উপড়ে ফেলা হয়। তো ওই সময় পুরো 15-16 সাল রাজপথ ছিল আমাদের আন্দোলনের মূল জায়গা। সকাল বিকাল পিকেটিং, এবং অসংখ্য ভাইরা আমাদের চোখের সামনে তারা বঙ্গ হয়েছে, হাত হারাইছে, চোখ হারাইছে, পা হারাইছে, জেলে নিয়ে যাওয়া হয়েছে, তাদের ক্যারিয়ার স্যাক্রিফাইস করতে হয়েছে। এবং ওই পুরো আলিম টাইমটা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েছে, এবং পরবর্তীতে তো ঢাকা ইউনিভার্সিটি চলে আসে। তো শিবিরের সাথী শপথকে দিয়েছিল, মনে আছে কিনা? হ্যাঁ, শিবিরের সাথে শপথ দিয়েছিল চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের তৎকালীন সভাপতি ইসমাইল হোসেন ভাই। আচ্ছা আচ্ছা। তো আপনার এই যে সংগঠনের সাথে পথ চলার যখন শুরু হয় বা প্রথম দিককার সময়, তখন আসলে সংগঠনের কোন জিনিসগুলো দেখে আপনি সংগঠনে আকৃষ্ট হয়েছিলেন? সংগঠনের আমি প্রথমবার যখন আমার ভালো লাগতো, মানে সংগঠনের সবাই একসাথে থাকা, নামাজ পড়া একসাথে, আবার হচ্ছে একসাথে খাওয়া দাওয়া করা, এটা আমার কাছে ভালো লাগতো। গেলে হচ্ছে কি করতো, একটা চিপস কিনে দিত, মানে আপ্যায়ন করানো। হ্যাঁ হ্যাঁ, শুরুর দিকে মানে বই পড়ে এগুলো বুঝতাম না, ক্লাস 6-এর ছেলে আর কি বুঝবো এখানে। হ্যাঁ, কিন্তু এই যে গ্রুমিং করা, মেন্টরিং করা, খোঁজখবর নেওয়া, এটা আমার কাছে খুব ভালো লাগতো। এবং প্রথমবার তো আমি যাই, যা যা পড়া ছিল, যেহেতু মাদ্রাসায় পড়তাম, কিছু কোরআন হাদিস মুখস্থ করতে, সেগুলো আগে থেকে পারতাম, কিন্তু এরপর আমাকে কর্মী বানাই নাই। এটা খুব মন খারাপ হয়েছিল। আমার সাথে যারা গেছিল 3 জন গেছিলাম, 3 জনের মধ্যে 2 জনকে কর্মী ঘোষণা দিয়েছে, আমাকে দেয় নাই। পরবর্তী নেক্সট শুক্রবার আবার যাই কর্মী, এবং এরপরে তো কর্মী ঘোষণা করে, এরপরে মোটামুটি আমাকে ইউনিট সভাপতি ঘোষণা করে এখানকার একটা উপশাখার। এবং এরপর আলহামদুলিল্লাহ এখানে সংগঠনকে শক্তিশালী করা, এবং এলাকার যারা যুব সমাজ আছে তারা যেন মাদক থেকে দূরে থাকে, পড়াশোনা যেন করে, বাবা মায়ের যেন চক্ষু শীতলকার সন্তান হয়, এবং 5 ওয়াক্ত নামাজ যেন মসজিদে আদায় করে, এবং এলাকায় বিভিন্ন সামাজিক কাজ করে তোলা, একই সাথে আন্দোলন সংগ্রাম সেগুলোতে একসাথে নিয়ে আন্দোলন সংগ্রাম জারি রাখা, সেগুলো করেছি। তো শিবির মেধাবী এরকম তো একটা কথা প্রচলিত আছে, তো সে জায়গা থেকে আপনি মানে আপনাকে তারা বিশেষ কোনো ক্যাটাগরিতে নিয়েছে কিনা? না, আমার কাছে শিবিরের মেধাবী চাইতে আমার কাছে মনে হয় শিবির মজলুমদের সংগঠন। আচ্ছা, আমার কাছে ওই সময়ে আমি দেখতে পাইছি আমাদের অসংখ্য ভাইদেরকে। আমরা যখন ক্লাস 8-এ ছিলাম, খাগড়াছড়ি একসাথে জেলা সভাপতি সহ প্রায় 50-এর অধিক ভাইদেরকে নিয়ে যাওয়া হয়, তাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হয়, এবং সারা দেশে তখন প্রতিদিনই আমাদের এই যে 13 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের রায় পরবর্তী একদিনে প্রায় 100-এর অধিক আমাদের ভাই বোনদেরকে মেরে ফেলা হয়, এবং পুরো সময় জুড়ে প্রতিদিনই কোনো না কোনো জায়গায় আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুজাহিদ ভাই থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। তো ওই ঘটনাগুলো অনেক বেশি আমাদেরকে হচ্ছে টাচ করতো। মানে এইভাবে যে হাসিনা আমাদেরকে ডিহিউম্যানাইজ করে পাখির মতো করে আমাদেরকে মেরে ফেলতেছে, এবং এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইদেরকে একটা ওখানে পাখি মারলে ওইটার বিচার হইতো, কিন্তু একজন শিবির উপর নির্যাতন করা হইলে এটা কোনো বিচার হতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ওরকম অসংখ্য ঘটনা আছে। এই ঘটনাগুলো যখন জানতাম, এগুলো অনেক বেশি টাচ করতো। তো আমার কাছে এই ঘটনাগুলো মানে সংগঠনে আসা, সংগঠনের জন্য আরও ডেডিকেটেডলি কাজ করা, এটা আমাকে অনেক বেশি উদ্বুদ্ধ করছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে শিবিরের সদস্য হয়েছেন, তো সদস্য তো শিবিরের সর্বোচ্চ পদ বা কি বলা যেটা মান যেটাকে বলা হয়। তো সে জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির এবং সারা বাংলাদেশ শিবিরে কেউ কেউ বলার চেষ্টা করেন যে অনেক পার্থক্য। আসলে কি মানে পার্থক্য আছে, বা কোন দিক থেকে পার্থক্য আছে থাকলে? না, পার্থক্য বলতে শিবিরে তো সব এক। শিবিরের যে কাঠামো, শিবিরের সংগঠনের দায়িত্বশীল এবং নির্বাচন সব কিছু তো একই। কিন্তু যেটা হয়, একটা জেলা শাখার যে জনশক্তি, ওরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, অথবা হচ্ছে ওই হচ্ছে অডিয়েন্স আলাদা। আর ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকে হচ্ছে ম্যাচিউর বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো ওই জায়গা থেকে একটা জেলা শাখার জনশক্তির আউটপুট আর একটা বিশ্ববিদ্যালয়ের জনশক্তির আউটপুট এক হবে না। আর ঢাকা হচ্ছে রাজধানী। তো ওই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে ঢাকা ইউনিভার্সিটির জনশক্তিরা অনেক বেশি ম্যাচিউর, তারা সমাজ, রাষ্ট্র, রাজনীতি এটা খুব কাছ থেকে দেখে, এবং নিজের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তারা অনেক ইন্ডিপেন্ডেন্টলি তারা ফাংশন করতে পারে। তো অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি তো যেহেতু তার বোঝাপড়া এবং তার ইনস্টিটিউশন, তার জিও পলিটিক্যাল এবং জিও স্ট্র্যাটেজিক পজিশনের কারণে অবশ্যই জনশক্তিদের বোঝাপড়ার জায়গায় অবশ্যই অনেক ম্যাচুরিটি থাকবে। এর বাইরে হচ্ছে আলাদা কিছু না।
এখন ধরেন যে ছাত্র শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির আছে, এটা একসময় মানুষ চিন্তাই করতে পারতো না। তো সেই জায়গা থেকে কিন্তু সবসময় ঢাকা শিবির ছিল এবং একটা বড় পরিমাণ ছিল শিবির। তো সে জায়গায় যারা দায়িত্বশীল হিসেবে বের হয়েছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সভাপতি ছিলেন, তারাও কিন্তু মানে সমাজে নিজেদের খুব বেশি পরিচয় দিতেন না। তো এই জায়গায় আপনার কি মনে হয় যে এটা অনেক বড় একটা মানে কি বলবো এটাকে আমি, অনেক বড় হিম্মতের ব্যাপার না যে এত মজলুম একটা সংগঠন এত গোপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে সংগঠন করার পরেও কেউই জানছে না যে তিনি শিবির করছেন একটা পর্যায় পর্যন্ত। কিন্তু অন্য জায়গায় অন্যরা কিন্তু এটাকে তাদের যে একটা ছোট্টখাটো পোস্ট হলেও পদবি হলেও এটা যেভাবে মানুষকে প্রচার করে বেড়ায় বা ইয়ে করে, এটা একটা ইউনিক ব্যাপার না এখানে? না, এখানে তো ওইটা পরিস্থিতি ছিল, যে পরিস্থিতিতে আপনাকে মেরে ফেললেও কেউ কথা বলতো না এবং এটাকে উৎসব আকারে তারা উদযাপন করতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি নিঃসন্দেহে জানেন রাকিব ভাইয়ের ঘটনা, তাকে সারা রাত ধরে নির্যাতন করলো, তারপরে তাকে 4তলা থেকে ফেলে দেওয়া হলো, তার পা প্রায় 12 টুকরো হয়ে গেল, যখন সে পানি চাইলো তাকে প্রস্তাব দেওয়া হলো। তো এই পরিস্থিতির মধ্য দিয়ে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং ছাত্র শিবিরকে যেতে হয়েছে, যেখানে বাধ্য হয়ে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা পাবলিকলি আমাদের দায়িত্বশীল কাজ করতে পারে নাই এবং সেই অধিকার সেটা আমাদের ছিল না। তো পরবর্তীতে জুলাই বিপ্লব পরবর্তী সেই আজাদি আমাদের আসছে এবং আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির আজকে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার বাতি করে পরিণত হয়েছে সারা দেশে এবং আলহামদুলিল্লাহ সেটার প্রতিচ্ছবি আমরা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে দেখতে পেয়েছি এবং ছাত্র সংসদ নির্বাচন বিজয়ী হওয়ার পরে ছাত্র শিবির সারা 10 মাসে প্রমাণ করেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে সংগঠনের সৌন্দর্য হচ্ছে সবাই খুবই ডেডিকেটেড এবং তারা একটা সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করতে চায়, ডেডিকেটলি কাজ করতে চায়। এখানে মানে হচ্ছে অন্যান্য জায়গায় যেটা দেখা যায় হচ্ছে অ্যাটেনশন সিক করা অথবা হচ্ছে কী পেলাম না, এটা চাইতে ছাত্র শিবির প্রত্যেক জনশক্তি, ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেক জনশক্তি সে উম্মার জন্য কন্ট্রিবিউশন করতে চায়, সে নেশের জন্য কন্ট্রিবিউশন করতে চায় এবং একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নিজেকে দক্ষ একজন মানুষ হিসেবে নিজেকে প্রস্তুত করতে চায়। তো সে জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের সাবেক যারা দায়িত্বশীল আমি যাদেরকে দেখতে পাই, জনশক্তি সবাই যার জায়গাতে কন্ট্রিবিউট করছে, প্রত্যেক জায়গা থেকে বিভিন্ন জায়গায় কেউ উদ্যোক্তা হয়েছে, কেউ আমলা হয়েছে, কেউ শিক্ষক হয়েছে, কেউ রাজনীতিতে গিয়েছে, কেউ বিদেশে গিয়েছে, যে যেখানে আছে প্রত্যেকটা জায়গা থেকে সে ইম্প্যাক্ট রাখছে। কিন্তু শিবিরের হাসিনার আমলে বিশ্ববিদ্যালয়ে সেই অধিকারটা আমাদের ছিল না, যে কারণে বাধ্য হয়ে আমাদের দায়িত্বশীলরা পাবলিকলি জনপরিসরে সে কাজ করতে পারে। অবশ্যই সেটা থেকে কষ্ট ছিল। আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম, আল্লাহ তুমি আমাদেরকে এমন একটা পরিবেশ দাও যেন আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোমার নামে তাকবীর দিতে পারি, তোমার কথাগুলো যেন বলতে পারি, তোমার রাসূলের কথা বলতে পারি। এবং এটা খুব কষ্ট লাগতো। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্ল মার্কসের কথা হয়, লেনিনের কথা হয়, জড়বাদী বস্তুবাদী বিভিন্ন এগুলো নিয়ে গবেষণা হয়, কথা হয়, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে একটা সিরাত আয়োজন করতে পারি না। আমি রমজানে পুরাটি রমজান শীর্ষক সেমিনার আয়োজন করতে পারি না। আমি বটতলায় কোরআন তেলাওয়াত আসর করতে পারি না। সেটা করার কারণে আমাকে শোকজ নোটিশ দেওয়া হয়। আমি গণ ইফতার কর্মসূচি করার কারণে আমাকে হামলা করা হয় এবং সেটাকে নিষিদ্ধ করা হয়। তো এইটা হৃদয়ে রক্তকরণ হতো এবং আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ তুমি আমাদেরকে সেই পরিবেশ করে দাও, আমাদের জন্য এই পরিবেশটাকে উন্মুক্ত করে দাও। আল্লাহ তাআলা সে দোয়া কবুল করছে এবং সেই পরিবেশের অপেক্ষায় ছিলাম, সেই সুযোগের অপেক্ষায় ছিলাম। আলহামদুলিল্লাহ জুলাই বিপ্লব, শহীদদের আত্মত্যাগ এবং ছাত্র শিবির এখানে অগ্রণী ভূমিকা রেখেছে এবং বিপ্লবের পরে আমাদের সেই ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট আসছে এবং আলহামদুলিল্লাহ আমরা প্রমাণ করেছি বাংলাদেশে ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত, কীভাবে ছাত্রদের কল্যাণ নিশ্চিত করতে হয়। তো এবং প্রতিষ্ঠার পর থেকে ছাত্র শিবিরে কাজ করে আসছে, কিন্তু ক্যাম্পাসগুলোতে আমাদেরকে সে কাজগুলো পাবলিকলি করতে দেওয়া হয়নি, কিন্তু আমরা সবসময় শিক্ষার্থীদের সাথেই ছিলাম। আর বাইরে আমাদের মহানগর শাখা জেলা শাখাগুলো এই প্রতিকূল মুহূর্তেও সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল এবং শিক্ষার্থী বান্ধব কাজগুলো আমরা করে গিয়েছি। এখন যদি আমরা আসি যে এই যে ফ্যাসিবাদী আমলে ক্যাম্পাসগুলোকে শিবিরের জনশক্তিদেরকে গড়ে তোলা এবং একটি বিপ্লবের জন্য প্রস্তুতি মানে নেওয়ার জন্য যতটুকু যা করা দরকার শিবির সেটা করেছে। তো এই যে জুলাই বিপ্লব আমরা বলছি যে সেটা বাংলাদেশের ইতিহাসের একটি মানে যুগান্তকারী অধ্যায় এবং এটা একটা টার্নিং পয়েন্টও বলা যায়। এই জুলাই বিপ্লবে আমরা যদি আপনার ভূমিকা নিয়ে একটু কথা বলতে চাই, তো জুলাই বিপ্লবে আমরা সাদেক কায়েমকে নাকি শুনি নাই, জানি না, এরকম অনেক ধরনের ন্যারেটিভ আছে, কোনো ভিডিও নাই, কোনো ছবি নাই। তো সেটা
শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে আপনাদের ভাতৃপ্রতিম বলবো না, মানে আপনাদের প্রতিযোগী সংগঠন, বিশেষ করে ছাত্রদলের কাছ থেকে শোনা যাচ্ছে। তো এই জায়গায় আপনি আসলে সাদিক কায়েম, পরবর্তীতে আমরা দেখলাম যে আপনাকে সালমান হিসেবে আমরা পেলাম। তো এটা অনেকগুলো বিষয় এখানে একসাথে যুক্ত হয়। আমার যদি সহজে জানতে চাই যে আসলে আপনি জুলাই বিপ্লবে আপনার ভূমিকাকে কী হিসাবে দেখেন? আচ্ছা, আমি মনে করি জুলাই বিপ্লবটা এটা পুরোপুরি আল্লাহর পক্ষ থেকে একটা সাহায্য, এবং আমাদের মজলুম মা বাবা, আমাদের ভাই বোনদের কান্না আল্লাহ কবুল করছেন, আমাদের শহীদদের জীবন দিছে, এবং যার ফলশ্রুতিতে আজকে আমরা আজাদি পাইছি। আর এই বিপ্লবের একদম শুরু থেকে 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত প্রত্যেকটা ঘটনার সাথে আল্লাহ তাআলা আমাকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং মাঠ পর্যায়ে বাস্তবায়ন, এবং কঠিন সময়গুলোতে যে সময় কেউ ছিল না, যে সময়ে রাজনৈতিক দলগুলো বলছে এখন আর আন্দোলন পরিচালনা করা সম্ভব না, ছাত্র সংগঠনগুলো বলছিল এবং সমন্বয়করাও বলছিল এখন আমরা ক্যাম্পাসগুলো আন্দোলন করি, এবং বিভিন্নভাবে আন্দোলন স্থিমিত হয়ে গেছে, প্রথম সারির সমন্বয়কদেরকে গুম করে রাখা হয়েছে, কেউ আত্মগোপন অবস্থায় আছে। ওই সময়ে 18 জুলাই রাত থেকে ইন্টারনেট যখন ছিল না, একদম 1 আগস্ট পর্যন্ত এই পুরো সময় জুড়ে আন্দোলন আল্লাহর রহমতে ব্যক্তি সাদিক কায়েম, ফরহাদ, ইসলাম ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি থেকে শুরু করে সভাপতি সিকদাতুল্লাহ ভাই এবং আমাদের বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতিরা, আমরা এই আন্দোলনটা সুবিন্যস্তভাবে নীতি নির্ধারণ করা, মাঠ পর্যায়ে সমন্বয় করা, এই সব কিছুর সাথে আল্লাহ তাআলা আমাদেরকে কাজ করার সুযোগ দিয়েছে। আমরা এই আন্দোলনটা নেতৃত্ব দিয়েছি, এখানে আন্দোলনটা গড়ে তুলেছি, এবং পরবর্তীতে অন্যদের সাথে এটা আমরা কোঅপারেশন করে এই আন্দোলনটা একদম সফলতার ধারার মধ্যে নিয়ে গিয়েছি। তো এখন কেউ যদি বলে, আমি মনে করবো হচ্ছে এটা তার অজ্ঞতা, সে জানেই না কি হয়েছে। আপনি যদি জিজ্ঞেস করেন তাদেরকে, তারা বলতে পারবে না, তারা পার্ট ছিল বিভিন্ন জায়গায়। কিন্তু এই সময়ে, এই যখন ইন্টারনেট ছিল না, যখন বলা হচ্ছিল 8 দফার কথা, যে 8 দফার মধ্যে হাসান কিছু হবে না, যখন মিডিয়ার মাধ্যমে ক্রমাগত প্রপাগান্ডা হচ্ছিল, ওই সময়ে এই ব্যক্তি সাদিক কায়েমের নাম্বার থেকে সাংবাদিকদের কাছে আমরা প্রেস রিলিজগুলো, 9 দফার ঘোষণাগুলো প্রেস রিলিজ আমরা পৌঁছেছিলাম। এবং ইন্টারনেট যখন ছিল না, এই 18 জুলাই রাত থেকে 24 তারিখ পর্যন্ত প্রত্যেকটা প্রেস রিলিজ প্রতিদিন যে আন্দোলন অব্যাহত আছে এবং ছাত্র হত্যার দায় নিয়ে খুনি হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে, এই ঘোষণাগুলো আমরা দিয়েছি। এবং ডকুমেন্টেশনগুলো দেশ দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া, সেকেন্ড লেয়ারের সমন্বয়কদেরকে সেফ হোমে নিয়ে যাওয়া। এবং আপনি যেটা বলেছেন, এই যে সালমান, আমি মানে আমাকে এখানে সমন্বয়ক যারা আছে সবাই সাদিক নামেই চিনত, তাদের সাথে আমার আগে থেকে যোগাযোগ, এবং বিভিন্ন সময় তাদের যে উত্থান, তাদের যে বিভিন্ন কাজ, এই সব কিছুতে আমি তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছি। সেটা যখন ছাত্র অধিকার ছিল, পরবর্তীতে ছাত্র শক্তি বলেন, অথবা অন্যান্য যারা অ্যাক্টিভিস্ট আছে ক্যাম্পাসের সবার সাথে বিভিন্নভাবে আমরা তাদেরকে কোঅপারেশন সহযোগিতা করেছি। এবং যখন যেহেতু আন্দোলনটার প্রতিদিনের কর্মসূচি কী হবে সেটা আমাদের মাধ্যমে ঠিক হতো, এবং পরবর্তীতে এক একদিন এক এক সমন্বয়কের নামে আমরা এটা হচ্ছে মিডিয়ায় পাঠাতাম তাদের কনসেন্ট নিয়ে। তো ওই সময়ে 26 জুলাই সেকেন্ড লেয়ারের সমন্বয়করা যখন সেফ হোমের জন্য আমাকে বললো, তখন আমি এম্বাসিতে যোগাযোগ করলাম। পরবর্তীতে এম্বাসি বললো, আমরা তো ইটস নট এ হলিউড মুভি, আমরা কাউকে চাইলে এভাবে আমরা তাকে কাউকে রাখতে আশ্রয় দিতে পারি না। তো পরবর্তীতে আমি যেহেতু আমি কাউকে চিনি না, সেখানে কৌশলের কারণে তখন বিভিন্ন ডিফারেন্ট আমি অডিয়েন্সের সাথে কথা বলছি, স্টেকহোল্ডারের সাথে কথা বলছি ছদ্মনামে, এটা একটা কৌশলের অংশ, যেহেতু আমি তাদেরকে চিনি না। এবং পুরো আন্দোলনটা আমাকে সেন্টার করে তখন আচ্ছা কর্মসূচি কী হবে সেটা। তো পরবর্তীতে আমাকে হান্নান মাসুদ বারবার ফোন দিচ্ছিল, এবং ওইখানে আরও যারা ছিল। তখন আমি যখন এম্বাসির যে পলিটিক্যাল অফিসার ছিল তাকে আবার ফোন দিলাম। আমি বললাম হচ্ছে আমাদের অলরেডি 6 সমন্বয়কে তুলে নিয়ে আগে হয়েছে, এবং এদেরকে যে কোনো সময় তুলে নিয়ে মেরে ফেলবে, তো একটু সেফ হোমের ব্যবস্থা করেন। তখন সে আমাকে আবার বললো, ইটস নট এ হলিউড মুভি, এম্বাসি কাউকে চাইলে এইভাবে সেফ হোম দিতে পারে না, বরং আমি তোমাকে আমার সাংবাদিক বন্ধুর নাম্বার দিচ্ছি, তুমি তার সাথে যোগাযোগ করো। আমি কিন্তু তাদের কাউকে চিনি না। পরে একটু পরে সে আমাকে একজন সাংবাদিকের নাম্বার দিল। তো ও ছিল নেত্র নিউজের নাজমুল, তো আমি তাকে চিনতাম না। পরবর্তীতে আমি তাকে ইংলিশে বললাম, তো দেখলাম উনি বাংলাদেশি। তো পরবর্তীতে বললাম, ভাই আমাদের এই সমন্বয়কদের একটু সেফ হোম রাখতে হবে। পরবর্তীতে বলছে ঠিক আছে দেখতেছি। কিছুক্ষণ পরে আমি আবার ফোন দিলাম। পরে তিনি আমাকে একজন নারী সাংবাদিকের নাম্বার দিলেন, ওনাকে আমি চিনি না। তখন আমি সালমান বলেই তাদের সাথে যোগাযোগ করলাম। পরবর্তীতে উনি আমাকে আরেকজন সাংবাদিকের নাম্বার দিলেন, তার নাম ছিল জুলকানান সাইর। পরবর্তীতে সাইর ভাইকে বললাম, তুমি বলছো ঠিক আছে আমি দেখতেছি। নারী সাংবাদিক ছিল হচ্ছে ডেইলি স্টার। হ্যাঁ, উনি ওনার একজন নারী সাংবাদিক একটা পত্রিকার। এরপরে হচ্ছে আপনার জুলকানান সাইর বলছে দেখতেছে। পরে উনি আমাকে একজন মানবাধিকার কর্মী হুমা খান, ওনার নাম্বার দিলেন, ওনাকে বললাম। পরবর্তীতে ওনার মাধ্যমে
আমরা ওই দিন তাদেরকে সেফ হোমে রাখার ব্যবস্থা করি এবং এই 26শে জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত তারা বিভিন্ন সেফ হোমে ছিল এবং এটা সব কিছু অনেকগুলো গ্রুপ এখানে সহায়তা করেছে এবং এই সবগুলো গ্রুপের সাথে আমি কানেক্টেড ছিলাম আচ্ছা এবং অনেকগুলো স্টেক হোল্ডারের সাথে এবং প্রত্যেকদিন কর্মসূচি প্রণয়ন করার ক্ষেত্রে আমরা পুরো প্রেস রিলিজটা তৈরি করতাম এবং এই তৈরি করার পরে তারপর এক একদিন এক একজনের নামে এই কর্মসূচিগুলো যেত এবং ওই সময়ে যখন আপনি জানেন 28শে জুলাই কর্মসূচি আমরা যখন চিন্তা করলাম তখন একটু হার্ড এবং সফট কর্মসূচির মাধ্যমে এই আন্দোলনটাকে আমরা একটু স্ট্রং করব তো 28শে জুলাই হঠাৎ করে আমাদের 6 সমন্বয়ক ডিবি কার্যালয় থেকে তারা আন্দোলন স্থিত করে দিল। এই টাইমটা খুবই কঠিন মুহূর্ত ছিল, এখন কি হবে। এবং ওই সময় একটা ট্রেন্ড চলছিল, মানে বলা হচ্ছিল এতদিন ধরে যা হয়েছে মানে কোটা আন্দোলন তার সাথে আমরা ছিলাম, আর এখন যেটা হচ্ছে হাসিনার পতন আন্দোলন, ফেসিবাদ বিরোধী আন্দোলন, এটার সাথে আমরা নাই। এবং ওই সময়ে চেষ্টা করেছিল বিভিন্ন জায়গায় সমন্বয়কদেরকে প্রেশার ক্রিয়েট করে আন্দোলন স্থিত করে দেওয়া হচ্ছিল, তারা পদত্যাগ করতেছিল। এই যে রাজশাহীতে একটা গ্রুপ তারা পদত্যাগ করছে, ঢাকা কলেজে তারা প্রেস কনফারেন্স করছে, বিভিন্ন জায়গায়। তখন আমরা সিদ্ধান্ত নিলাম এই আন্দোলনটাকে আমরা আরো শক্তিশালী করব। আমরা সারা দেশের জেলা কমিটি দেওয়া শুরু করছি। এস এম ফরহাদ এই যে বৈষম্য ছাত্র আন্দোলনের প্যাডে কাদের নামে বসে আমরা প্রত্যেকটা জেলা কমিটি এবং যেখানে আমাদের পদত্যাগ করতেছে ওখানে আরো কাউন্টার আরো বড় কমিটি দিয়ে আমরা এরকম প্রত্যেকটা জেলা কমিটি এরকম পাবলিশ করে দিয়েছিলাম তখন, যেটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে না আন্দোলন এটা চলছে এবং এটা আরো ব্যাপক আরো ব্যাপক হচ্ছে। এবং ওই সময়ে বিভিন্ন জনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, তাদেরকে বিভিন্নভাবে হচ্ছে কোয়েশ্চেন করা হচ্ছে, কিন্তু তারা আন্দোলনটাকে বন্ধ করতে পারতেছে। তারা বুঝতেছিল না আন্দোলনটা কোথেকে চলতেছে, আন্দোলনটা কোথেকে হচ্ছে। এবং আমার সাথে যখন কোনো স্টেক হোল্ডার, ধরেন ওরা আমাকে কেউ চেনে না, সাংবাদিক যারা, কিন্তু তারা কেন আমার সাথে যোগাযোগ করবে যখন দেখতেছে আমি যেটা বলতেছি সেটাই হচ্ছে, তখন তাদেরকে ট্রাস্ট তৈরি হচ্ছে। না, সাদিক কাইম হচ্ছে সেন্টার পয়েন্ট সবকিছুর, সাদিক কাইমের মাধ্যমে। তখন সুতরাং এই সকল সেন্টারের সাথে আমি কানেক্টেড। যেমন একজন পরামর্শ দিলে এটা করার, আপনার মনে হচ্ছে পরামর্শটা কাজে লাগানো যায়, যখন এটা মাটি ইমপ্লিমেন্ট হচ্ছে সেই মনে হচ্ছে কাজ হচ্ছে, তার মানে এই চ্যানেলেই কাজ হচ্ছে। এবং আমি পরামর্শ নেওয়ার ক্ষেত্রে সবার সাথে কথা বলতাম, কিন্তু সবার সব পরামর্শ এখানে নিতাম না। কারণ যদি আমরা কোনো একটা বায়াস সিদ্ধান্ত নিই তখন দেখা যাবে এটার ক্ষেত্রে সবাই এটাকে ওন করবে না, ডিজোন করবে। সেখানে যেন সবাই এটাকে ওন করে, সেই কারণে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা একটু খুব একটা সিদ্ধান্ত এরকম মনে আছে যে আপনি অমুকের এই সিদ্ধান্তটা নেন নাই, অন্য একটা সিদ্ধান্ত হয়েছে, এরকম কোনো সিদ্ধান্ত মনে আছে? হ্যাঁ, ধরেন হচ্ছে আমাদের যেদিন মার্চ ফর জাস্টিস কর্মসূচি দেবো সেদিন পরামর্শ দিয়েছিল মশাল মিছিল করার জন্য। আচ্ছা। এবং মোমবাতি প্রজ্বলন, মোমবাতি প্রজ্বলনের কথা একটা জায়গা থেকে খুব সিরিয়াস, এবং তারা আমাদের খুব ভালো হেল্প করতেছিল। তো তখন আমি চাইলে ওই দিন পরবর্তী দিন মোমবাতি প্রজ্বলন দিতে পারতাম, কিন্তু আমি তো ওই মোমবাতি প্রজ্বলন এই ধরনের হচ্ছে সব কর্মসূচি এবং গান্ধীবাদী কর্মসূচি আমি এই সময় দিব না। তা আমি তাদেরকে বললাম হচ্ছে না, এখানে অনেক স্টেক হোল্ডার আছে, আমি সবার সাথে সিদ্ধান্ত নিয়ে আমাকে এটা ঠিক করতে হবে। তো চাইলে কিন্তু আমি এটা দিতে পারি, কিন্তু আমি এই মার্চ ফর জাস্টিস কর্মসূচিটায় আমি যেহেতু সারা দেশে গণগ্রেপ্তার হচ্ছে, প্রতিদিন রাত হলে একটা আতঙ্ক নেমে আসতো। তো এই বন্ধ করার জন্য আমরা একই সাথে ইউএনের একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য এক ধরনের কর্মসূচি, হাইকোর্ট প্রাঙ্গণ ঘেরাও কর্মসূচির কথা ভাবছিলাম। এবং এটার নাম কি হইতে পারে, আমি এটা ডেইলি অবজারভারের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ছিল তাফসির, তাকে বলি, সে মার্চ ফর জাস্টিস সহ 3টা নাম প্রস্তাব করে, তখন ওই নামটা নেই। তো তখন আমরা মোমবাতি অথবা হচ্ছে মশাল মিছিল না দিয়ে আমরা হলো হচ্ছে মার্চ ফর জাস্টিস কর্মসূচি দিয়েছি, এবং এটা খুব ভালো সাড়া পড়ছিল। তো এরকম অনেকগুলো স্টোরি বলতে পারবো। আবার তাকেও আমি তার মতো করে আমি স্যাটিসফাই করছি। তো যখন এটা কঠিন সময় ছিল, 28শে জুলাই যখন 6 সমন্বয়ক আন্দোলন স্থগিত করে দিল, তখন আমাকে হান্নান মাসুদ ফোন দিল, ভাই এখন কি হবে, ওরা তো ম্যানেজ হয়ে গেছে, মানে বলছে ওরা তো ম্যানেজ হয়ে গেছে, টাকা পয়সা লেনদেন সবকিছু। একটা অডিও ভাইরাল হয়েছে, অডিও একটা না, অনেক অডিও আছে। এখন কয়টা অডিও শুনবেন আপনি? আমরা তো মানে হচ্ছে আমার খারাপ লাগে, ধরেন এগুলো আমরা বলতে চাই না, এটা আল্লাহ সাহায্য। এবং ওই সময় আমি যে কাজগুলো করছি এটা আল্লাহর পক্ষ থেকে পুরোপুরি সাহায্য ছিল, এখানে ব্যক্তি সাদিক আমি মনে করি কোনো কেরিশমা নাই, আল্লাহ আমাকে দিয়ে করাইছে। কিন্তু আমি আশা করছিলাম আমাদের ছোটো ভাইরা তারা কৃতজ্ঞতা স্বীকার করবে, তারা ওই সমকামী মুনতাসিরের কথা বলে, আমি তা যারা মানে কী করছে হে নিজেও জানে না, কিন্তু আমরা তাদেরকে সেই কঠিন সময়ে আমাদের ভাইরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের বাড়িঘর ছেড়ে দিয়ে তাদেরকে আশ্রয় দিছে, এত সাপোর্ট দিছে আমাদের জনশক্তিরা, তাদেরকে তাদের বাড়ি থেকে ডিভাইস নিয়ে আসছে, নতুন ডিভাইস কিনে এসে তাদের সেফ মুভমেন্ট দিয়ে আসছে, তাদের জন্য যা যা লাগে সব দিয়ে আসছে। এরপরে তাদের ন্যূনতম মুখ দিয়ে ছাত্র শিবিরের অবদান অথবা আমাদের কথা বল, সত্য কথা তারা মুখ দিয়ে বের হয় না। তো আমরা আশা করছিলাম তারা সত্যটা বলবে এবং জাতির কাছে তারা তাদের সবাইকে, অবশ্যই তাদের সাহসী ভূমিকা আছে, কিন্তু তারা সত্যটা বলবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা সবসময় ইতিহাসকে বিকৃতি করতে। তো এটা তো আলটিমেটলি এটা খুবই হতাশার। এবং হচ্ছে 28শে জুলাই যখন আন্দোলন স্থগিত করে দিল, তখন আমি ওরে বললাম বন্দুকের নলের মুখে হচ্ছে এই আন্দোলনকে স্থগিত করা যাবে না, হ্যাঁ এই আন্দোলন অব্যাহত থাকবে, আন্দোলন চলবে।
তো পরবর্তী দিন কী কর্মসূচি দেওয়া যায় ওই সময়ে, কারণ পরবর্তী দিন আমরা একটু সফট কর্মসূচি দেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু যেহেতু আন্দোলনে স্থগিত করে দিচ্ছে তখন আমাদের হার্ড কর্মসূচি দিতে হবে, তখন আমরা বললাম ঠিক আছে পরবর্তী দিন আমরা বিক্ষোভ। এই কর্মসূচি বাস্তবায়ন করা তো খুব কঠিন কাজ ছিল, তো বিক্ষোভ কর্মসূচি এবং ঢাকায় কোন দেওয়া যায় প্রেস ক্লাব। তা আমি সকালে ওই দিন শিক্ষকদের সাথে কথা বলি এবং মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সমন্বয়ক ছিল, মহানগর পূর্ব এবং উত্তরের সাথে কথা বলি এবং রাজশাহী বিভিন্ন জায়গায় কথা বলি। এবং ওই দিন আপনি দেখবেন মুসাদ্দিক, আমি প্রেস ক্লাব পুরো পুলিশে ভরে যাই। এবং শিক্ষক নেটওয়ার্কও ওই দিন শাহবাগে একটা কর্মসূচি দিয়েছিল, তো শিক্ষক নেটওয়ার্কের ওখানে বিএনপিপন্থী জামাতপন্থী শিক্ষকরা আসছিল এবং ওই কর্মসূচিটাও, তা আমি মুসাদ্দিক এবং তাওসিফও গিয়েছিল। আমি বললাম তোমরা ওইখানে যাবা, ওইখানে যাওয়ার পরে আসিফ নজরুল অথবা শিক্ষক নেটওয়ার্কের যে শিক্ষকরা আছে এবং বিএনপি জামাতপন্থী শিক্ষকদেরকে তোমরা প্রেস ক্লাবে নিয়ে যাবা, শিক্ষকরা সহ থাকলে তাহলে কর্মসূচিতে পুলিশ হামলা করতে পারবে না। তো প্রেস ক্লাব যেহেতু স্থান ঘোষণা দেওয়া হয়েছিল, ওখানে পুলিশে হাজার হাজার পুলিশে ওখানে হচ্ছে পুলিশে তারা ঘেরাও করে রাখছিল। পরবর্তীতে হচ্ছে মোসাদ্দিক এবং আমাদের মহানগর পূর্ব কিছু জনশক্তি তারা প্রেস ক্লাবের পাশেই পল্টনের ওইখানে হচ্ছে তারা মিছিল করে এবং ওখান থেকে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়, অ্যারেস্ট করা হয় এবং ওখান থেকে নিয়ে মুসাদ্দিককে গুম করে নেওয়া হয়, আমার মহানগর জনশক্তি সহ তাদেরকে গুম করে রাখা হয়। তো ওই এর পাশাপাশি উত্তরা এবং রাজশাহী সব বিভিন্ন জায়গায় মিছিল হয়। এই ছোট্ট প্রতিবাদ এটা কিন্তু আবার নতুনভাবে আন্দোলনে এটা চাঙ্গা হয়। এবং এর মধ্যেই হাসিনা গণহত্যা এবং শিশুহত্যা করার পরে 30শে জুলাই সে শোক দিবস ঘোষণা করে, যে হাসিনা গণহত্যা করছে, আমার ভাইকে, আমার রিয়া গুপকে শহীদ করছে, আনাসকে হচ্ছে শহীদ, আবু সাইদ, শান্ত, আলী রায়হানকে শহীদ করছে, সে হাসিনা আবার সেই শোক ঘোষণা করছে। তখন এই কর্মসূচি কী করা যায় এটা নিয়ে আমরা আলাপ করছিলাম। তখন আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ওই সময় সভাপতি না, এর আগে সভাপতি ছিল মামুন তুষার, সে আমাকে একটা মেসেজ পাঠায় যে হচ্ছে ছাত্রদল এই শোককে প্রত্যাখ্যান করে, এরশাদের সময় ছাত্ররা যেভাবে শোককে প্রত্যাখ্যান করে মিছিল করছিল সেরকম একটা মিছিল করতে চাচ্ছে। তা আমি বললাম ভাই এখন মিছিল করলে, আজকে তো দেখছেন 29শে জুলাই আমাদের এই প্রোগ্রামটা করতে আমাদের অবস্থা, কারণ এখন মানুষ একটু আতঙ্কিত হয়ে গেছে। এখন আমি যদি 30শে জুলাই কালকেও মাঠের কর্মসূচি দিই, এটা যদি বাস্তবায়ন না হয় ফ্লপ করলে তাহলে এটা আরও আন্দোলনটা আমাদের স্তীমিত হয়ে যাবে। সুতরাং এখানে এটাকে আমাদেরকে অনলাইনে এটাকে আমাদের হচ্ছে কী করতে হবে, ক্যাম্পেইন করতে হবে এবং এটাকে আন্দোলনটাকে এইভাবে হচ্ছে ছড়াই দিতে হবে। তো আমি বললাম হচ্ছে এটা মিছিল করা যাবে না। তো এবং মামুন তুষার জানতো যে কর্মসূচিগুলো আমাদের মাধ্যমে প্রণয়ন হতো, সে কারণে সে আমার সাথে এবং সে আবার ছাত্রদের সাথে সমন্বয় করতো। তো পরবর্তীতে আমরা আলাপ করলাম, আমি ফরহাদের সাথে আলাপ করলাম। তো প্রথমে পরামর্শ চোখে এবং মুখে কালো কাপড় বেঁধে আমরা প্রতিবাদ করব। তো এটা কালো মানে তো ওইটা হয়ে যেতেছে, শোক হয়ে যাচ্ছে। তো পরবর্তীতে হচ্ছে জুনাইদ ভাইও ছিল, আমরা এবং হচ্ছে ফরহাদ বলো হচ্ছে ভাই লাল, তাহলে যেহেতু হাসিনা গণহত্যা করছে এবং গণহত্যা করার পর সে চোখে দেখতেছে না, সুতরাং আমরা চোখে এবং মুখে, এবং গণহত্যা দেখার পর সবাই বোবা হয়ে গেছে এই মিডিয়া থেকে শুরু করে সবাই, তাহলে আমরা চোখে এবং মুখে লাল কাপড় বেঁধে আমরা এটাকে হচ্ছে প্রত্যাখ্যান করবো। একই সাথে এই রক্তের রং লাল হচ্ছে হবে আমাদের মূল থিম আর কি। একই সাথে আমরা কিছু হ্যাশট্যাগ, তো হ্যাশট্যাগ কী দেওয়া যায়, এটা মহিউদ্দিনকে কাজ দেওয়া হয়, মহিউদ্দিন জুলাই ম্যাসাকার সহ এরকম কিছু হ্যাশট্যাগ, এগুলো আমাদের এখনও হচ্ছে টেলিগ্রাম গ্রুপে আছে। তো পরবর্তীতে পুরো প্রেস লিস্টটা তৈরি করি কর্মসূচি, এবং এটা একজন সমন্বয় আমরা তৈরি করার পর তারপর ওদেরকে দিতাম, কাদের, হানান, মাসুদ, রিফাত রশিদ, এক একদিন এক একজনের নামে প্রেস লিস্ট যেত। তো ওই দিন প্রেস লিস্টে দেওয়া হয় এবং যাওয়ার পর মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়া একটা বিশাল হচ্ছে এটা ছড়াই পড়ে এবং মুহূর্তের মধ্যে সবাই পাবলিক লাল করা, জুলাই ম্যাসাকার হ্যাশট্যাগ দেওয়া এবং চোখে এবং মুখে লাল কাপড় বেঁধে, মানে এটা একটা আন্দোলনের নতুন মাত্রা যুক্ত করে। তো এবং এরপরে এটা হওয়ার পরে তো পরবর্তী দিন মার্চ ফর জাস্টিস কর্মসূচি। এবং এখানে একটা ইন্টারেস্টিং, আমরা যখন এদেরকে তো সেফ হোমে রাখলাম বিভিন্ন বাসায়, তখন এদের ইন্টারনাল আবার প্রতিদিনে ঝামেলা হতো, মানে প্রেস রিলিজ কার নামে যাবে, আমরা এক একদিন একজনের নামে দিতাম, এক একদিন আগে থেকে বলা লাগতো ভাই আমার নামে প্রেস রিলিজ আজকে দিতে হবে, মানে ওদের মধ্যে নিজেদের মধ্যে আবার হচ্ছে ইন্টারনাল এগুলো আমাদের সামলাতে হতো। এইটা আর কি। তো যেমন মার্চ ফর জাস্টিস কর্মসূচির যখন এই কর্মসূচিটা অনেক ভালোভাবে পালন হলো, চোখে এবং মুখে লাল কাপড় বেঁধে শোককে প্রত্যাখ্যান করা, তো এর পরের দিন কর্মসূচি আমি বললাম ঠিক আছে মার্চ ফর জাস্টিস, এবং পুরো প্রেস লিস্টে তৈরি করে আমি পাঠাইছি। তখন রিফাত রশিদ আমাকে আব্দুল হান্নান মাসুদ বলে ভাই এখন মাঠের কর্মসূচি আর দেওয়া যাবে না, আজকে কর্মসূচিটা ভালো হয়েছে, এখন কালকেরটাও ভালো হইতে হবে, যদি এটা খারাপ হয় তাহলে এটা মোমেন্টাম হারা যাবে, কালকে লিফলেট বিতরণ দেন। তা আমি একটু তাদের সাথে রাগ করলাম, দেখো আমি যখন কোনো সিদ্ধান্ত নিই এটা আমাদের স্ট্রেংথ, আমরা এটা অ্যানালাইসিস করে দিই, সুতরাং এই কর্মসূচি বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের, জাস্ট তোমরা ঘোষণা করো, বাকিটা আমি দেখতেছি। তখন সে বারবার এর বলতেছিল লিফলেট বিতরণ, বলছে না এটা এখন দিলে, কারণ এখন গণহত্যা শিশু হত্যাটার বিশ্ববাসী দৃষ্টি আকর্ষণ করা দরকার এবং এখানে পেশাজীবীদেরকে সম্পৃক্ত করা দরকার।
তো পরবর্তীতে এটা একটু তাদের সাথে রাগারাগি হই, যখন বলতেছে তারা আমার কথা মানে শুনতেছে না, বলতেছে ঠিক আছে তাহলে তোমরা তোমাদের মতো করো, আমি এরকম বললাম। পরবর্তীতে একটু পর আবার ফোন দিছে, আবার কথা বললাম, কথা বলে হচ্ছে ঠিক আছে ভাই তাদের দেখেন। পরবর্তীতে আমি বিভিন্ন পেশাজীবী আইনজীবীদের সাথে কথা বললাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বললাম, এবং আমাদের বিভাগীয় যারা আছে তাদের সাথে কথা বললাম, এবং এই মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অনেক ভালোভাবে এটা হয়েছিল। এবং এটা তো এখানে হামলা হয়, হামলা পরবর্তীতে এটা আরও আন্দোলনটা স্পার্ক করে এই। এবং এই সময়ে আবার 1 আগস্টের দিকে প্রথম সারি সমন্বয়কদেরকে ছেড়ে দেওয়ার ব্যাপারে কথা হচ্ছিল, এবং তখন আমাকে ওরা বলতেছিল, আব্দুল কাদের বলতেছিল ভাই ওরা মনে হয় টাকা পয়সা খেয়ে ম্যানেজ হয়ে গেছে। ওরা বলতে 6 সমন্বয়ক। এখন ওরা যদি দেখি যে হচ্ছে ম্যানেজ হয়ে, যদি ওরা বলে যে আন্দোলন বন্ধ করে দিচ্ছে, তাহলে তাদের থেকে আমরা বহিষ্কার করে দিব। এবং বহিষ্কারের জন্য আমরা প্যাডও রেডি করে রাখছি, যদি কেউ বিট্রাই করে যে আন্দোলন মানে বের হয়ে আসার পরেও যদি তারা এটা কন্টিনিউ করে, হ্যাঁ বলে যে হচ্ছে হ্যাঁ এখন আন্দোলন মানে হচ্ছে তারা কোটা তো মেনে নিছে, এখন আন্দোলন করার কি দরকার, এভাবে যদি কেউ বলে তাহলে তাদেরকে আমরা বহিষ্কার করবো। এবং এই ব্যাপারে আরো কিছু ব্যক্তির ব্যাপারে কেউ সাসপিশিয়াস আমাদেরকে বলতেছিল, এর আগে ঝামেলা করছে, কিছু খুব মানে খুব বাজে ওয়ার্ড ইউজ করছে, ঠিক আছে। তো আমি বলছি ঠিক আছে দেখা যাক। এবং যখন ওরা বের হওয়ার আগে আমাকে বলতেছিল ভাই আজকের কর্মসূচিটা একটু আগে দেন, কাদের আমরা বলতেছিল, কারণ ওরা এসে যদি কি কর্মসূচিতে ঠিক নেই, সুতরাং কালকের মানে 2 আগস্টের কর্মসূচিটা আমরা এখনই ওরা আসার আগে আমরা প্রেসে দিয়ে দিব। তাই অনুযায়ী আমি পুরো প্রেস লিস্টটা তৈরি করে তার নামেই আমরা শুক্রবার যেহেতু মসজিদে মন্দিরে প্রার্থনা, গণমিছিল এবং মসজিদের হচ্ছে খুতবা, যারা ইমামরা যেন হচ্ছে তারা এই ফেসিবাদের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে যেন হচ্ছে বক্তব্য দেয়, এবং প্রত্যেকটা মসজিদ থেকে যেন মিছিল বের হয়, এরকম একটা সুন্দর একটা প্রেস লিস্ট আমরা তাকে দিই, এবং তার নামে এটা দিয়ে দেওয়া হয় তারা বের হওয়ার আগে। এবং বের হওয়ার পরে তাকে জিজ্ঞেস করে, কাদেরকে হচ্ছে আসিফ জিজ্ঞেস করে তুই প্রেস লিস্টটা কি শিবির যেভাবে দিচ্ছে পুরোটাই এভাবে দিয়ে দিচ্ছে, একটা ওয়ার্ডে চেঞ্জ করলি না। সে আমরা বলে বা ভাই দেখেন আমার এসে আসিফ ভাই আমাকে বকা দিছে, ঠিক আছে আপনারা যেভাবে প্রেস লিস্ট দিচ্ছেন পুরোটা এভাবে দিয়ে দিচ্ছে, এই কারণে তারা এইভাবে আমার সাথে আচরণ করতেছে। সে ওই সময় ওইভাবে আমার সাথে বল। এবং তারা আসার পর কি হয়েছে দেখেন, কোটা রিফর্ম জার্নালিস্ট গ্রুপ নামে একটা গ্রুপ আছে, আচ্ছা ওইখানে দেখি একজন আরেকজনের বের করে দিচ্ছে, সার্জিসরে একজন বের করে দিচ্ছে, পরে সার্জিস আবার ওদের একজনের বের করে দিচ্ছে, মানে একজন আরেকজনকে গ্রুপ থেকে বের করে দিচ্ছে। মানে দেশে একটা সংকটকালীন মুহূর্ত, এই সময় নিজেদের মধ্যে মারামারি, কেউ কারো বিশ্বাস করতেছে না, একজন আরেকজনের ব্লেম করতেছে। তখন আমি সবার সাথে কথা বললাম, সবার সাথে কথা বলে ভাই এখন মারামারি করার টাইম না, মারামারি করার বোর্ড টাইম আছে, এখন সবাই মিলে একসাথে, ওরা আসছে আমরা একসাথে মিলে এতদিন ধরে এই কঠিন সময়ে এই 18 জুলাই রাত থেকে 1 আগস্ট পর্যন্ত আমরা আন্দোলনটাকে টেনে নিয়ে আসছি, এখন সফলতার ধার প্রান্তে, এখন আর মারামারি করা যাবে না। একসাথে মিলে হাসিনার পতন এবং খুব দ্রুত 1 দফা অসহযোগ, এবং হাসিনা পালালে আমাদের ফরমেশন কী হবে সেটার আমাদের সিদ্ধান্তগুলো এখন তৈরি করতে হবে। এবং সবার সাথে আমি আলাপ করে, মাহফুজের সাথে কথা হয়, মাহফুজের সাথে 18 জুলাই কথা হয়, এরপরে 25 তারিখের দিকে যখন ইন্টারনেট আসে তখন একবার কথা হয়, এরপরে একদম 1 আগস্টের দিকে তার সাথে আবার কথা হয়, এবং তখন সবার সাথে শান্ত করে কথা বলে এরপরে হচ্ছে আমরা 2 তারিখের প্রোগ্রাম, এবং এরপরে তো 2 তারিখ রাতেই আমরা 1 দফা অসহযোগ আন্দোলনে কী কী আমাদের ঘোষণাপত্রে কী কী থাকবে সেগুলো নিয়ে আমাদের আলাপ হয়। সরকারের ফরমেশন, হাসিনা পালালে এরপরে হচ্ছে সরকারে কারা কারা থাকবে, সরকারের প্রধান কে হবে, এটা কি জাতীয় সরকার হবে নাকি কি সরকারের রূপরেখা কী হবে, সেই সব রূপরেখা নিয়ে আমরা আলাপ করতেছিলাম। আমাদের জায়গা থেকে আমরা প্রস্তাবনা দিচ্ছি, এবং এর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে অনেকে যোগাযোগ করতে পারে, আমার জায়গা থেকে আমি যোগাযোগ করছি, এবং যোগাযোগ করার পর তার সাথে একটা মিটিংয়ের শিডিউল আমি 4 তারিখ সকাল 11টার দিকে একটা মিটিং সেট করছিলাম। তো সেই মিটিংয়ে পরবর্তীতে ডেলিগেট কারা হবে এটা নিয়ে আলাপ করলাম, আসিফ, নাহিদ এবং আমি। তো ওই মিটিংটা হইতে পারে না। 4 আগস্ট যে অবস্থা ছিল, 4 আগস্ট তো জানা শাহবাগে এবং সারা প্রত্যেকটা জায়গায় দুপুর নাগাদ প্রায় শতাধিক ছাত্র জনতা শহীদ হয়েছিল, এবং ওই অবস্থা আর সিচুয়েশন ছিল না ততক্ষণে, ওই কারণে মিটিংটা আর ওই সময় আর হয় নাই। এবং 4 আগস্ট আমাদের মোটামুটি 3 আগস্ট থেকেই 1 দফা এবং 1 দফার পরে হ্যাঁ 1 দফা এবং 1 দফা, এবং 1 দফা যখন হচ্ছিল তখনও দেরি হচ্ছিল 1 দফার ঘোষণাটা আসতে, তখন আমি বারবার কথা বলতেছিলাম, এবং কথা শোনা হচ্ছিল 1 দফা আগে সমন্বয়কদের একটা অংশকে গণভবনে নিয়ে যাওয়া হচ্ছে। তো তখন আমরা বারবার বলছিলাম গণভবনে যাওয়া যাবে না, এবং 1 দফাটা ঘোষণা, এখন তখন মানে 1 দফা ঘোষণা যদি না দেয় সমন্বয়করা, তখন আমি তাদেরকে হচ্ছে এখানে হচ্ছে মুসাদ্দিকের সাথে আমার কথা হচ্ছিল, জুবাইর এবং বাকি সেকেন্ড লেয়ারের যে সমন্বয়ক, থার্ড লেয়ারের যে সমন্বয়ক, মানে আমাদের প্ল্যান ছিল সেকেন্ড লেয়ারের সমন্বয়করা যদি বিট্রয় করে থার্ড লেয়ার দিয়ে আমরা আন্দোলন চালাবো, মানে এইখান থেকে আর পিছনে আসার সুযোগ নেই। হাসিনার পতন না হওয়ার আগ পর্যন্ত যেহেতু নেটওয়ার্কগুলো আপনার হাতে, তো এবং কর্মসূচি বাস্তবায়নগুলো আপনাদের সাংগঠনিক ওয়েতেই হচ্ছে, সব জায়গায় কোঅর্ডিনেশনটা হচ্ছে, সুতরাং সমন্বয়কটা যদি একটু পিছিয়েও যায় মাঠের কাজ চালায় নেওয়া যাবে। তো একই সাথে যে আপনার 3 তারিখ যখন 1 দফা আসলো, তখন আমাদের একই সাথে
মার্চ টু গণভবন। তো এটা হচ্ছে ড্রিম প্রজেক্ট নাম, এটা আমাদের সিবগাতুল্লাহ ভাই কোঅর্ডিনেট করতেছিল। মানে গণভবন অভিমুখে ঘেরাও, গণভবন কীভাবে সে দখল করবে, এখানে কয়টা গেট আছে, কেমনে প্রবেশ করবে, সে একটা নকশা সে আগে থেকে এঁকে ফেলছে এবং সেই অনুযায়ী বিভিন্ন পয়েন্ট ভাগ করে দেওয়া হয়েছিল এবং এই অনুযায়ী মিটিং হয়েছে এবং ওইটার প্রজেক্টের নাম দিয়েছিলাম আমরা ড্রিম প্রজেক্ট। আচ্ছা, ঠিক আছে, তো ওটা 3 তারিখ প্ল্যান ছিল, পরবর্তী 3 তারিখ দেখলাম এটা বেশি আর্লি হয়ে যাচ্ছে এবং তার আগে আমাদের বললাম তাহলে ছোটো ছোটো যে স্থাপনাগুলো আছে হাসিনার এবং আওয়ামী লীগের, ওইখানে হচ্ছে আঘাত হানা, তাদেরকে মানসিকভাবে হচ্ছে তাদেরকে দুর্বল করে দেওয়া। তো এই 3 তারিখ তো হলো, পরবর্তীতে 4 তারিখ দুপুর 2টায় প্রথমে কর্মসূচি দেওয়া হয় আমাদের পক্ষ থেকে এবং আওয়ামী লীগ 12টা শাহবাগে কর্মসূচি দিয়ে দেয়। তো ওই সময়ে আমি ওদের সাথে যোগাযোগ করি, বলি যে হচ্ছে এখন যদি আমরা 12টায় 2টায় আসি, এর আগে আওয়ামী লীগ দখল করে নিবে এবং 4 তারিখ ফাইনাল, সকাল থেকে আমাদের অবস্থান নিতে হবে। পরবর্তীতে সকালে কর্মসূচি 11টা দিয়ে কর্মসূচি ঘোষণা করে এবং সকাল থেকে ছাত্র জনতা অবস্থান নেয় এবং দফায় দফায় এদিন অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং হাসিনার পেটো বাহিনী হামলা করে। এবং এই যখন হামলা হচ্ছিল এবং লাশ পড়তেছিল প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে, ওই সময়ে নাহিদ কারোর সাথে পরামর্শ না করেই 2 দিনে কর্মসূচি ঘোষণা করে এবং বলা হচ্ছিল যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে, আগের মতো ইন্টারনেট ব্ল্যাকআউট হয়ে যেতে পারে, আবার কারফিউ জারি হবে। তো সে কী করে 5 তারিখ শাহবাগের শ্রমিক সমাবেশ আর দিছে হচ্ছে শহীদ মিনারে নারী সমাবেশ এবং 6 তারিখ মার্চ টু ঢাকা। তো এই সময়ে এই ধরনের একটা নরমপন্থী গান্ধীবাদী যদি হচ্ছে কর্মসূচি দেয়, একদিন গ্যাপ রাখে, হাসিনা আবার সেই আপনার হচ্ছে 24শে জুলাইয়ের পরে যে একটা স্থিতি অবস্থা তৈরি হয়ে করে ফেলছিল, সবাই একটা আতঙ্কিত হয়ে গেছিল, সে আবার সে গণহত্যা করে সে সব মানে হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করে ফেলবে। তো আমরা তারা বললাম আর 1 সেকেন্ড দেরি করা যাবে না, এখনই আমাদের মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা দিতে হবে এবং যত লোক লাগে সেটা আমরা ম্যানেজ করবো, আমরা প্রিপেয়ার্ড, আমরা ইতিমধ্যে আমাদের আগে থেকে ডিরেকশন ছিল এবং তুমি অন্যান্য গ্রুপের সাথে কথা বলো, আমরাও কথা বলতেছি। হ্যাঁ, তো বলছে, তখন আমি নাহিদরে বললাম, পরবর্তী আসিফরে বললাম, বলতেছে ভাই দিব তো, পারবেন তো? আমি ইনশাআল্লাহ, আল্লাহর ভরসা করে দিয়ে দাও। তো ঠিক আছে, আল্লাহর ভরসা করে পরবর্তীতে সে ঘোষণা করলো পরশু নয়, আগামীকালেই হচ্ছে মার্চ টু ঢাকা কর্মসূচি। এরপরে তো যা হওয়ার তাই হলো, মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নেমে আসলো, আমাদের বাইরে জীবন দিল এবং সর্বশেষ ফতেহ গণের মাধ্যমে আজকে আমরা আজাদি পাইলাম। তো এরকম অসংখ্য ঘটনা আছে, আমি এগুলো আমি বলতে চাই না, ইতিহাসের দায় থেকে এরকম অনেক ঘটনা। এবং যারা বলে যে হচ্ছে কই ছিল, হেরে জানেই না কেমনে আন্দোলন পরিচালিত হয়েছে, উনি জানেই না। ঠিক আছে, উনি ঠিক আছে একটা অংশে আন্দোলনে নামতে পারে, যাতে পারে, বিভিন্ন জায়গায় নামছে, কিন্তু আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ এবং কঠিন সময়গুলোতে, এই যে 18 জুলাই যখন ইন্টারনেট চলে গেল, ওই সময় থেকে 1 আগস্ট পর্যন্ত প্রথম সারি সমন্বয়ক দল উপস্থিতি, আন্দোলনটাকে নীতি নির্ধারণ করা, মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা, প্রতিদিন প্রেসেস ঠিক করা, প্রথম লেয়ার অনুপস্থিতি, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার এবং ডকুমেন্টেশন, এই এবং হচ্ছে বিভিন্ন কনস্পাইরেসিগুলো ওভারকাম করা, বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে যোগাযোগ করা, প্রত্যেকটা সিদ্ধান্তের সাথে ব্যক্তি সাদিক কায়েম, ফরহাদ, ছাত্র শিবির এবং ছাত্র শিবিরের বিভিন্ন ইউনিট এখানে জড়িত আছে। ছাত্র শিবির আন্দোলনটা লিড দিয়েছে, অন্যরা এখানে বিভিন্নজন পার্ট ছিল, অংশ ছিল। আমরা তো দেখেছি যে এই যে আপনার এখন বলছেন, তো একবারে আন্দোলন সফল হওয়ার পরে, অর্থাৎ 36শে জুলাইয়ের পরে পরে আমরা কয়েক মাস কিন্তু আপনাদের মুখ থেকে এরকম কোনো কথা শুনিনি এবং আপনারা কিন্তু অনেক ক্ষেত্রেই অনেকেই শহীদের তালিকা দিয়েছে তাদের দলীয়ভাবে, অনেকেই তাদের ক্রেডিটগুলো বলার চেষ্টা করেছে, কিন্তু আমরা দেখলাম যে আপনারা একটা অনেক পরে গিয়ে আসলে আপনারা এই কথাগুলো বলেছেন। এটার পিছনে কোনো নির্দিষ্ট কারণ ছিল? না, এখানে আমরা ক্রেডিটবাজি করতে চাই না, এখানে শহীদদের নিয়ে দলাদলি করা। দেখেন, শহীদরা জীবন দিতে গেছে, শহীদ ফয়সাল আহমেদ শান্ত, সে তো কোনো দলের জন্য এখানে জীবন দিতে যায়নি, সে দেশকে মুক্ত করার জন্য, আজাদি করার জন্য জীবন দিছে। শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান, প্রত্যেকেই। তো কেন আমরা তাদেরকে এইভাবে হচ্ছে একটা দলীয় গণ্ডির মধ্যে আমরা রেখে দেব? দলীয় গণ্ডির মধ্যে যদি রেখি তাহলে আমার 100, 150, 200 শহীদ হবে, এর বাইরে বাকি 1400, 1200 এই মানুষের পরিচয় কী হবে? আমরা তাদেরকে ন্যাশনাল হিরো হিসেবে দেখতে চাই এবং ছাত্র শিবিরের জায়গা থেকে, জামাত ইসলামের জায়গা থেকে এটা সবসময় বলে এসেছে। এবং এই বিপ্লবের যদি মাস্টার মাইন্ড বলেন, হিরো বলেন, তারা হচ্ছে আমাদের শহীদরা। এবং এই জায়গা থেকে জামাত ইসলামী এবং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে আমি স্যালুট জানাই। এই বিপ্লবের পরে এই বৃদ্ধ মানুষটা প্রত্যেক শহীদ পরিবারের কাছে তিনি গিয়েছেন, আহতদের ধারে ধারে গিয়েছেন, প্রত্যেক পরিবারকে নিজের পরিবারের মতো করে নিয়ে তিনি আপন করে নিয়েছেন, ঈদে তাদের জন্য উপহার পৌঁছাইছেন এবং হচ্ছে প্রত্যেক পরিবারকে সম্মানে দিয়েছেন। শুধু এটা করেন না, এই জুলাইকে ডকুমেন্টেড করার জন্য, সারা দুনিয়াব্যাপী এই জুলাইকে ছড়িয়ে দেওয়ার জন্য স্মারক বের করেছেন, শহীদদেরকে নিয়ে স্মারক, এবং তাদের স্মৃতি কথাগুলো এখানে তিনি নিয়ে এসেছেন। শুধুমাত্র এটা বাংলায় না, এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছে, এটাতে অ্যারাবিকে ট্রান্সলেট করা হয়েছে, প্রায় 12 খণ্ড। তো এই বৃদ্ধ বয়সে মানুষটা সেলট পাওয়ার মতো যোগ্য। জুলাইকে তিনি যেভাবে ধারণ করেছেন এবং শহীদ পরিবারকে নিয়ে এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছেন। এবার ঈদেও, কোরবান ঈদে প্রত্যেক পরিবারের জন্য তিনি ছাগল পাঠাইছে কোরবানির জন্য।
এবং হচ্ছে টাকা পাঠাইছে, মানে নিবৃত্তে কাজ করে যাচ্ছে। তো এই যে হচ্ছে, তো এরপরে যদি বলে হচ্ছে মানে মানে জুলাই মানে আমরা তো এইটাও কিছু না, মানে শহীদরা যা করছে, যেভাবে যে স্যাক্রিফাইসটা করছে, আমরা তো কিছু করতে পারলাম না তাদের জন্য। তো এখানে ক্রেডিটবাজি করা কিছু না, এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য, এবং এখানে আমাদের শহীদদের তাদের আত্মত্যাগ, এই সব কিছুর মাধ্যমে আজকে আমরা আজাদি পাইছি। এখানে কয়েকটা নোট একটু মাঝখানে আমরা তো আলোচনা মানে আপনার একটা বিবরণী শুনলাম, সেই জায়গা থেকে একটা নোট হচ্ছে, আপনাদের কখন মনে হয়েছে যে সরকার আর টিকবে না, মানে শেখ হাসিনা আর আসলে থাকতে পারবে না? আমাদের কাছে যখন হাসিনা এবং তার গুন্ডা বাহিনী যখন 15 জুলাই আমাদের ভাই বোনদের উপর হামলা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এরপর থেকে আমরা ডিটারমাইন যে ছাত্রলীগের যে সন্ত্রাসীরা আমাদের বোনদেরকে মেরে রক্তাক্ত করছে, আমার ভাইকে মেরে রক্তাক্ত করছে, হাসপাতালে ইমার্জেন্সি ইউনিটে গিয়ে হামলা করছে, তাদেরকে আমরা সহ্য করবো না। এবং তখন থেকে কিন্তু আমরা প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলছি। এবং যেদিন ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় হল থেকে আমরা বের করে দিয়েছি, তখন আমাদের কাছে পরিষ্কার যে ছাত্রলীগকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অবাঞ্ছিত করতে পারছি। সুতরাং বাংলাদেশ থেকে দ্রুত এই হাসিনা এবং আওয়ামী লীগ এবং তারা এই বাংলাদেশ থেকে অবাঞ্ছিত হবে, এই দেশ থেকে তারা লেজ গুটাই পালাবে। তো আপনারা এবং সে জায়গা থেকে আমি 18 জুলাই আমার এখনও হচ্ছে মানে মনে আছে, 18 জুলাই আমি বাংলা জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ভাইয়ের সাথে লম্বা সময় জন্য আমি কথা বলছি। আমি ভাই বললাম হচ্ছে এত বড় একটা গণ আন্দোলন, যেখানে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এবং বাংলাদেশের জেনজিরা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অকাতরে জীবন দিচ্ছে, রাজপথে নামছে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শিক্ষার্থীরা গণপ্রতিরোধ গড়ে তুলছে। এই আন্দোলনটাতে আপনারা কেন সর্বশক্তি নিয়ে এখানে এঙ্গেজ হচ্ছেন না? আপনারা যদি গভর্নমেন্টে থাকতেন, আওয়ামী লীগ যদি অপোজিশনে থাকতো, তারা অনেক আগে এই আন্দোলনকে, ছাত্র আন্দোলনকে কাজে লাগিয়ে রেজিমকে চেঞ্জ করে ফেলতো, রেজিমের পতন করে ফেলতো। তখন পরার ভাই বললো হচ্ছে আমরা তো সর্বশক্তি দিয়ে আমরা এখানে এঙ্গেজ, আমরা তোমাদেরকে সাপোর্ট দিচ্ছি। তা আমি তাদের বললাম আপনারা একটু বিএনপির সাথে কথা বলেন, মির্জা ফখরুলের সাথে কথা বলেন, তারেক জিয়ার সাথে একটু কথা বলেন, তাদেরকে এঙ্গেজ করেন, সবাই মিলে একসাথে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলি। তখন তিনি কথা বললেন, কথা বলে আবার আমাকে জানালেন, বললেন হচ্ছে মানে তোমরা যেভাবে ভাবতেছো বিএনপি ওইভাবে ভাবতেছে না, মির্জা ফখরুলরা তারা ওইভাবে ভাবতেছে না, এবং তোমরা মানে অনেক বেশি ইমোশনাল। তো এই ছিল তাদের স্ট্যান্ড আর কি। এবং পরবর্তীতে যখন 25 এবং 26 জুলাইয়ের দিকে গণহত্যা এবং পরে সবাই স্থিমিত হয়ে গেল, তখন সবাই বলতেছে না এখন ক্যাম্পাসগুলো আন্দোলনের মধ্যে যাই। সমন্বয়করাও বলতেছিল এখন একটু ক্যাম্পাসগুলো এখন মনে হয় আর আগে ক্যাম্পাসটা খুলুক, আমাদের একটু দাঁড়ানোর জায়গা হোক, দাঁড়ানোর জায়গার পর এরপর আমরা আবার হচ্ছে ফেজিবাদ হাসিনা পতন আন্দোলনের দিকে যাব। তখন আমরা বললাম না, আর পিছনে যাওয়ার সুযোগ নেই, একজন থাকলে একা আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। এত শহীদদের রক্তের উপর আমরা পতন করতে পারি না, আমাদেরকে সফট এবং হার্ড কর্মসূচির মাধ্যমে আমাদের এই আন্দোলনটাকে আবার আমরা হচ্ছে সফলতার দ্বারপ্রান্তে আমরা নিয়ে যাব। আলহামদুলিল্লাহ সেটা আমরা আল্লাহর সাহায্যে, শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এই আজাদি দিয়েছে। আরেকটা বিষয় আমরা যেটা নিয়ে আলোচনা শুনি সেটা হচ্ছে যে আপনার ব্যাপারে বলা হয় যে আপনি ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ করেছেন এবং প্রস্তাব দিয়েছিলেন তাকে দায়িত্ব নেওয়ার জন্য। তো এটা তো হচ্ছে 3 তারিখে বা কয় তারিখে, মানে আপনারা যখন উদ্যোগ নিচ্ছিলেন? এটা হচ্ছে আমার 3 তারিখের দিকে ওনার সাথে, হ্যাঁ, 3 ওই তারিখ অথবা 2 তারিখের রাতের দিকে, 3 তারিখে। তো তখন তো আপনারা মনে হয় যে একটা চিন্তা করেই ফেলেছেন যে সরকার চলে যাচ্ছে এবং আপনারা একটা আমাদের 1 আগস্ট থেকে পরিষ্কার। এবং ওই সময়েও একটা গ্রুপ, যেহেতু আমি অনেকগুলো স্টেকহোল্ডারের সাথে কানেক্টেড ছিলাম, একটা গ্রুপ চাচ্ছিল 1 আগস্টে এক দফার ঘোষণা আসুক। তো আমরা চাচ্ছিলাম না এটা অনেক আর্লি হয়ে যায়, এটা হলে সুসাইডাল হবে, আমাদের আরেকটু টাইম নেওয়া দরকার এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলাপ করা দরকার, কারণ এটা যেহেতু লাস্ট স্টেজ, সুতরাং এটা ম্যাচিউরলি সবাইকে এঙ্গেজ করে এরপর ঘোষণা আসতে হবে এবং এটা মাঠ থেকে আসতে হবে, এটা কোনো বাসা থেকে বাড়ি থেকে ঘোষণা আসলে এটার প্রভাব থাকবে না। তো সে জায়গা থেকে আমরা টাইম দেওয়া, কিন্তু আমার কাছে পরিষ্কার যে হাসিনা আর থাকতেছেন 1 আগস্ট থেকে আমাদের কাছে মানে মোটামুটি সব কিছু পরিষ্কার। এবং একই সাথে আপনি দেখতে পাবেন যখন হাসিনা পালালো, তখন এর আগ পর্যন্ত আমি সবসময় ইন্টারনালি নেপথ্যে থেকে সব কাজ করছি এবং ফার্স্ট লেয়ার যারা কোঅর্ডিনেটর তাদের সাথে অথবা সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, এদের সাথে বিভিন্ন স্টেকগুলোর সাথে। এবং হাসিনা পালানোর পরে তখন আমি যে প্রেস কনফারেন্স, সেখানে দেখতে পাবেন আমি সামনে ছিলাম এবং পরবর্তীতে তাদেরকে নিয়ে আমি একটা বাসায়, সেটা আমি নিয়ে গেছি, ধানমন্ডি একটা বাসায় নিয়ে যাওয়া, ওখানে বসে রাত ধরে সরকারের ফরমেশন, ইউনূসের সাথে কথা বলা এবং হচ্ছে ওই সময় তো রাত ধরে আতঙ্ক, বিভিন্ন ধরনের হচ্ছে গুজব হচ্ছিল। পরবর্তীতে প্রধান যে ইউনূস হবে সেটা ভিডিও, ওই বাসা একসাথে বসা, পরবর্তীতে এরপরে হচ্ছে আবার বঙ্গভবন, মানে সকল ঘটনার প্রবাহের সাথে আমি জড়িত ছিলাম আর কি, মানে প্রত্যেকটা ঘটনার প্রবাহ। এরপরে এটা নতুন একটা চ্যাপ্টার, মানে অনেক ঘটনা আছে। আমরা চেয়েছিলাম আজকে যেগুলো নিয়ে সংকট তৈরি হয়েছে, যে বললাম মুজিববাদী সংবিধানের বাতিল, তারপর হচ্ছে চুপ্পু হটানো, এই সব কিছু তো তখন আমরাই বলছি। আমরা বললাম হচ্ছে আমাদের তো
এই জুলাই এত আমাদের ভাই বোনের জীবন দিয়েছে শুধুমাত্র একটা মানে রেজিমের পরিবর্তন করার জন্য না, এই ফেসিবাদী যে কাঠামো সেটা পরিবর্তন করার জন্য। সেটার জন্য আমাদের এই ফেসিবাদী সংবিধান এটাকে বিলোপ করতে হবে। তখন এগুলো আমরা তাদেরকে বলছিলাম, কিন্তু তখন যেটা হয়েছে, এর আগে যারা আমাদের কথা শুনতো তারা যখন নতুনভাবে চেয়ারে বসলো, উপদেষ্টা হইলো, তখন তারা নিজেদেরকে অনেক বড় কিছু মনে ভাবা শুরু করলো। তারা তাদের বন্ধুকে শত্রু মনে করা শুরু করলো, তাদেরকে ডিনাই করা শুরু করলো, ইগনোর করা শুরু করলো। তো এবং যারা তাদেরকে নিঃস্বার্থভাবে সহযোগিতা করছে তাদেরকে তারা ইগনোর করলো, তাদেরকে বিভিন্নভাবে আরও ব্লেমিং করলো। আস্তে আস্তে তারা জনবিচ্ছিন্ন হয়ে গেল, এবং এটার মূল্য এখন পর্যন্ত আমাদের সবাইকে দিতে হচ্ছে। এবং যে কারণে আজকে এই ফসলটা অন্যরা ঘরে তুলে নিয়ে গেছে, এবং আবার সেই ফেসিবাদী কাঠামোটা আমাদের এখন পর্যন্ত এক্সিস্ট করতেছে। আপনার কি মনে হয় যে যারা এরকম আপনাদেরকে মানে একটা নির্দিষ্ট সময়ের পরে গিয়ে এড়িয়ে চলার চেষ্টা করেছে, এটা তাদের মানে কোন বোধ থেকে এটা তাদের হচ্ছে ওই যে মানে হীনমন্যতা মানে চিন্তা করেছে যে আমি যদি ওদেরকে ক্রেডিট দিয়ে দিই আমাদের আর কিছু থাকলো না, মানে এরকম একটা মনোভাব ছিল। এটা তো আমরা তো তখন তারা বলছিলাম হচ্ছে তোমার মানে আমরা তো আলটিমেটলি একটা সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে চাই, একটা সুন্দর সিস্টেম ডেভেলপ করতে চাই। তো এবং আমরা তাদের সহযোগী, তাদের বন্ধু, তাদের সবচেয়ে ভালো ওয়েল উইশার। তো এই কথাগুলো আমরা তখন বারবার পুরো অগাস্ট মাস জুড়ে আমরা তাদেরকে বারবার সতর্ক করছি। এবং যখন হচ্ছে সচিবালয় কি বলে যে আপনাদের বিচার বিভাগে আপনি দেখলেন এই কু করার চেষ্টা করে, তখন ওদেরকে ফোন দিচ্ছে, ওদের কাউরে পাচ্ছে না। পরে আমি সকালে চলে গেলাম কোর্টে গিয়ে মিছিল করলাম, মিছিল করে পরবর্তীতে এই পুরো বিচার এবং হচ্ছে অ্যাপিলেট ডিভিশনের যে বিচারক আছে তাদের অপসারণ করা, এই সব কিছু। এরপর হচ্ছে অনেকগুলো ক্রাইসিস তৈরি হয়েছে, আনসার, এই সব কিছুতেই আমাদের আমরা সবার সাথে কোঅপারেশন করে এগুলো আন্দোলনটা হচ্ছে কন্টিনিউ করা, এর পাশাপাশি সংকটগুলো অ্যাড্রেস করা, এসব কিছুই। তখন তারা যেটা হয়েছে, তারা নিজেদের মতো তারা মনে করলো না সব কিছু তারা ডাকলে সব হয়ে যাচ্ছে, কিন্তু তো ডাকলে সব কিছু হয় না, সব তো তারা রেডিমেড পেয়ে মনে করছে না সব কিছু হয়ে যাচ্ছে, তাই হচ্ছে মানে এরকম একটা। এবং আস্তে আস্তে তারা যেটা করলো, বিভিন্ন ফেস্টিভ্যালে যে দূষর আছে তাদেরকে বিভিন্ন জায়গায় তারা রিহেবিলিটেট করলো, হ্যাঁ। এবং হচ্ছে এখানকার যারা দেখা গেছে হচ্ছে তাদের জন্য জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় যারা ধারণ করে তাদেরকে তারা ডিনাই করা শুরু করলো বিভিন্ন জায়গা থেকে। এরপর আস্তে আস্তে হচ্ছে এটা মানে পুরাটা ব্যাহত হওয়ার দিকেই চলে গেল আর কি। আমরা যদি স্পেসিফিক বলি, এখন যেই উপদেষ্টা পরিষদ গঠন হয়েছিল বা যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল, সেখানে আসলে আপনি বা শিবিরের কেউ আসলে কেন যায়নি? আপনাদের তো সেই সুযোগটা ছিল, আমি যতটুকু বুঝি, সব কিছু অ্যানালাইসিস করে যতটুকু বোঝা যায়। ওই সময়ে আমরা মনে করছি এটা আমাদের জন্য মানে উপদেষ্টা হওয়া, ওইটা আমরা আমাদের জন্য হওয়ার জন্য টাইম না। এখানে ছাত্ররা উপদেষ্টা হওয়ার মাধ্যমে আলটিমেটলি এটা সব ধরনের বিভাজন তৈরি হবে। এর চাইতে ছাত্ররা যদি প্রেশার গ্রুপ হিসাবে থাকে এটা সবচেয়ে ভালো। এবং তাহলে ছাত্ররা প্রেশার গ্রুপ হিসাবে থেকে আমি যদি মুজিববাদী সংবিধানকে বাতিল করি, আমি যদি হচ্ছে গণপরিষদের মাধ্যমে যদি আমি আবার নতুনভাবে হচ্ছে সংবিধান প্রণয়ন করা থেকে শুরু করে এই যে হচ্ছে আবার নতুন রাষ্ট্র কাঠামো সে কাজগুলো করে, এবং ফেসিবাদী যে কাঠামো সেটাকে বিলুপ্ত করে আমাদের যে নতুন বাংলাদেশ সেটা যদি আমি করতে পারতাম এক একটা ধরে ধরে, তাহলে এটাই হলো হচ্ছে সাস্টেনেবল কাজ হতো। কিন্তু এখন ছাত্ররা কি হলো, ছাত্ররা উপদেষ্টা হয়ে তারা বুক বিলাসে ব্যস্ত হয়ে গেল, তারা বিভিন্ন ধরনের দুর্নীতিতে তারা নিজেদেরকে এঙ্গেজ করে ফেললো, এবং একে একে হচ্ছে বিভিন্ন ধরনের তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়লো। এবং এই ছাত্রদের ব্যর্থতা শুধু 2-3 জনের ব্যর্থতা না, এটা পুরো বিপ্লবের, যেহেতু তাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে, তো তাদের করাপশন, তাদের হচ্ছে ভুল সিদ্ধান্ত, তাদের ইমেচিওর হচ্ছে তাদের যে কোনো ধরনের কমেন্ট, এটা সবার উপর হচ্ছে হ্যাম্পার হয়েছে। এবং আস্তে আস্তে মানে আম ছাত্র জনতা যারা তারা, এবং একই সাথে তারা যেটা করলো, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের এত অবদান, 18 জুলাই এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবন দিল বলে তো এই আন্দোলনটা স্পার্ক করছে, তাদেরকে তারা ডিনাই করলো, মাদ্রাসা শিক্ষার্থীদেরকে তারা ডিনাই করলো। এরপর হচ্ছে ছাত্র শিবির, জামাত ইসলাম থেকে শুরু করে সবাইকে তারা নিজেদের মতো করে, তো এখন নিজেদের মতো তো করলে হবে না যে কোনো সিদ্ধান্ত। তো আস্তে আস্তে হচ্ছে এই পুরো জিনিসগুলো জটিল থেকে জটিলতর হয়ে উঠলো, এবং আলটিমেটলি এই ফেস্টিভ্যালের যে দূষররা আছে, এই দূষররা এখানে আলটিমেটলি তারা আগের মতো করে প্রত্যেকটা জায়গায় তারা থেকে গেছে, এবং থেকে থেকে তারা তাদের ষড়যন্ত্র চক্রান্ত করে আলটিমেটলি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাকে তারা হচ্ছে ব্যাহত হওয়ার দিকে তারা নিয়ে গেল। এখন আপনার কি মনে হয় যে আপনার জুলাই আন্দোলনের কোনো একটা ভুল, যেটা আপনি এখনো মনে করেন যে এই সিদ্ধান্ত আমরা এইভাবে না নিলে দেশটা আরো বেটার হইতে পারতো? এটাই তো মানে হ্যাঁ, মানে সরকারের যে ফরমেশনটা হলো, এই ফরমেশনটাই তো প্রথমে তো ওই দিনেই তো আমরা হেরে গেলাম। তো এটা যদি হচ্ছে আজকে মানে ওই সময়
জাতীয় সরকারের ছিল, বিপ্লবী সরকারের হচ্ছে প্রস্তাবনা ছিল, কিন্তু যেটা হয়েছে এটা তো আলটিমেটলি তাদের প্ল্যান মানে এ হয় না, প্ল্যান বি হয়েছে। হ্যাঁ, তো এর মাধ্যমে আলটিমেটলি তাদের যে নকশা, সেই নকশার মধ্যে আমরা পড়ে গেলাম, আলটিমেটলি সেই পুরানো ফেসিবাদের দিকে আমরা ঢুকে গেলাম। তো ওই সময়ে যে পরামর্শগুলো আসছিল, সেই পরামর্শগুলোর ক্ষেত্রে যদি তারা পরামর্শগুলো শুনতো, হ্যাঁ, এই ফেসিবাদী কাঠামোকে বিলোপ করার জন্য, তাহলে হচ্ছে আজকে আমরা নতুন বাংলাদেশ দেখতে পেতাম। তো যাই হোক, আমি হতাশ না। আমি তো ইতিমধ্যে বললামই, মানে আলটিমেটলি যে জেনারেশন জুলাই বিপ্লব করছে, এই জেনারেশন তো আগামী 30-40 বছর বাংলাদেশে রাজনীতি করবে। তো এই জেনারেশন বাংলাদেশে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাগুলোকে একটা ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত তারা থামবে না, তারা লড়াই সংগ্রাম জারি রাখবে। এবং এই জুলাইয়ের যে অ্যাসপাইরেশন, একটা নতুন বাংলাদেশ, এবং এই যে দুর্নীতিগ্রস্ত আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের যে হচ্ছে আমাদের ওভারঅল যে কারিকুলাম, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আমাদের যে সংবিধান এবং আমাদের যে পার্টি স্ট্রাকচার, এই সব কিছু নতুনভাবে ঢেলে সাজানোর জন্য তারা কাজ করবে, এবং তার এই জায়গায় একটা কনসেনসাস আছে আমি মনে করি। জুলাই আমরা একজন উপদেষ্টার খুব বেশি মানে স্পটলাইট দেখেছিলাম, সেটা হচ্ছে আসিফ নজরুল। তো আসিফ নজরুলকে নিয়ে আপনাদের আসলে কি ধরনের প্রত্যাশা ছিল এবং পরবর্তীতে আপনারা কতটুকু পেয়েছেন তার কাছ থেকে? উনি তো ম্যানেজ হয়ে চলছে সবসময়। আচ্ছা, মানে ওনাকে অনেক বড় আকারে দেখানো হয়, আলটিমেটলি উনি আহামরি ওরকম কিছু না, উনি সবসময় কম্প্রোমাইজ করে চলছে। এবং এখানে যাদেরকে বসানো হয়েছে সবাই বেশিরভাগই হচ্ছে কম্প্রোমাইজ করে চলছে। তারা বিপ্লবের আকাঙ্ক্ষা তারা আমার কাছে মনে হয়েছে ওইভাবে ধারণ করতো না। তো যে কারণে যে লোকগুলোকে ওখানে উপদেষ্টা করা হয়েছে, এবং আমাদের জায়গা থেকে আমরা কিছু প্রস্তাবনা তাদেরকে দিয়েছিলাম, এগুলো না দিয়ে এমন কিছু লোকদেরকে দিয়েছিল যারা এনজিও চালাইতে পারে কিন্তু রাষ্ট্র চালানোর জন্য তারা ক্যাপেবল না। তো এবং আসিফ নজরুল যদি দেখি, সে পুরো সময় জুড়ে এখানে বিএনপি পারপাস সার্ভ করছে এবং দেশটারে বিএনপির হাতে তুলে দিছে, আমার কাছে এটাই মনে হয়েছে। তারপরে আরেকটা বিষয়, এখন যদি আমরা দেখি যে আমাদের 26-এ যে নির্বাচন হলো, এই নির্বাচনের আগ পর্যন্ত আমরা যারা বিপ্লবী ছাত্র জনতা আছে তাদের একটা প্রত্যাশা ছিল, এবং ইউনূস সরকারকে তারা নানানভাবে ব্যাকআপ দিয়েছে, এবং বলা হয় যে ইউনূস সরকার অনেকটাই সফল ছিল ওই পরিস্থিতিতে। কিন্তু তারপরে আমরা যখন দেখি যে নির্বাচন চলে আসলো এবং নির্বাচনে বিএনপি সরকার গঠন করলো, এবং গণভোট যেটা হলো জনগণের পক্ষে, জনগণ যে রায় দিল গণভোটের পক্ষে, হ্যাঁয়ের পক্ষে, সেটা বাস্তবায়ন করছে না বিএনপি সরকার। তো তখন এর দায়ভারটা আসলে সবচেয়ে বেশি কার উপরে যাবে আপনি মনে করেন, ওই সময়কার প্রেক্ষাপটে যারা দায়িত্ব ছিল তাদের মধ্যে? ওই সময় তো আমাদের তো প্রস্তাবনায় ছিল আগে গণভোট হবে, এরপর ন্যাশনাল ইলেকশন হবে, কিন্তু ওই সময়ে ইন্টারিম তারা বিট্রে করছে, তারা বিএনপির কথাই সব কিছু করছে, বিএনপির হাতে দেশটা তুলে দিছে। মানে পুরো ইন্টারিম সময়টা ভোগ করছে বিএনপি, তারা আবার ভিকটিম সাজে যে হচ্ছে ওই সময় জামাত শিবির সব ভোগ করছে। কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখেন, বিশ্ববিদ্যালয় যদি ভিসি দেখেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় 80-85% ভিসিরা ছিল সব বিএনপিপন্থী শিক্ষক। সচিবালয়ে দেখেন প্রত্যেক সচিব এবং প্রত্যেকটা বড় বড় মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন অধিদপ্তরগুলো দেখেন, এই সব কিছু ছিল বিএনপির হচ্ছে অধীনে, বিএনপির বিভিন্ন ধরনের লোকদেরকে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে। তো ওই সময়ে জামাতের জায়গা থেকে প্রস্তাবনা ছিল আগেই গণভোট, এরপর হচ্ছে ন্যাশনাল নির্বাচন, এবং তারা আন্দোলন করছে। আন্দোলনটা আরও যদি স্বতঃস্ফূর্ত হতো, যদি এখানে এনসিপির সমর্থনটা থাকতো, এনসিপি এই জায়গায় তারা ডুয়েল রোল প্লে করছে, কিছুক্ষণ এখানে কিছুক্ষণ ওইদিকে, এবং পুরো সময় জুড়ে শুরু থেকে যদি ছাত্ররা যদি আমাদের কথা শুনতো, ছাত্র ছিল সবসময়, হ্যাঁ, তাদের পজিশনটা যদি সবসময় হচ্ছে মানে জুলাইয়ের যে প্রকৃত প্রত্যাশা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে যদি তারা ধারণ করতে পারতো, তারা যদি আমাদের কথাগুলো শুনতো, তাহলে আলটিমেটলি এখানে বিএনপি কি চাইতেছে অথবা অন্য কে কি চাইতেছে এটা ফ্যাক্টর ছিল না। কিন্তু তারা সবসময় একটা ডুয়াল রোল প্লে করছে, কার পক্ষে যাবে, কোন জোটে যাবে, এরকম একটা। এবং গণভোটের যখন স্ট্রংলি যখন কথা হচ্ছে, তখনও তারা এই জায়গায় একটু সাইলেন্ট ছিল তারা। তো যে কারণে আলটিমেটলি সেই গণভোটটা পরবর্তীতে নির্বাচনের দিন, একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট এটা হয়। এবং বিএনপি তো তখন আগেই বলছে, এবং তারেক জিয়া নিজেই আজকে যিনি প্রধানমন্ত্রী হয়েছে, গণভোটে হায়ের পক্ষে তিনি ক্যাম্পেইন করছে। কিন্তু এখন এসে এই 70% মানুষের জনরায়কে তারা অস্বীকার করতেছে,
এবং আমি মানে আমার এটা আমি ভাবি তারা কেমনে এই ধরনের জাতির সাথে মুনাফিকি করতে পারে। এবং এটা বলছেও প্রাউডলি হ্যাঁ সংসদে দাঁড়িয়ে হ্যাঁ, যেটা। আমরা চাষ হচ্ছে যেহেতু নির্বাচন হবে না সেজন্য হচ্ছে আমরা একটা মানে হচ্ছে ওই সময় সাময়িকভাবে আমরা মেনে নিয়েছিলাম। এখন মানে এটা তো প্রতারণা, জাতির সাথে শহীদদের সাথে প্রতারণা করা। এবং গত 16 বছর তারা বারবার ওই 31 দফার কথা বলছে। 16 বছর না, এদের তো হচ্ছে এ সময় যখন হয়েছে তারা রাষ্ট্র সংস্কারের কথা কিন্তু বারবার বলছে। তারা বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছে, তারা পিএসসি স্বাধীনতার কথা বলছে, তারা দুদকের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো স্বাধীনতার কথা বলছে। এখন তারা এই সকল মৌলিক অধ্যাদেশগুলোকে বাতিল করে দিছে। মানে এখন আপনার পিএসসি আবার দলীয়করণ সে করে ফেলতেছে, বিশ্ববিদ্যালয়গুলোকে প্রত্যেকটা জায়গায় সে আবার দলীয়করণ করতেছে, দুদককে সে দলীয়করণ করতেছে। এর মাধ্যমে সে দুর্নীতি করবে, আর দেশ দুর্নীতির চ্যাম্পিয়ন হবে, কিন্তু সরকারি দলের কারো সে দুর্নীতি সে ধরতে পারবে না। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সেটাকে পুরোটা দলীয়করণ, যেটার মাধ্যমে কোনো জায়গায় আপনি অডিট করে কোনো জায়গায় আপনি এই চুরির, পুকুর চুরির হাজার হাজার কোটি টাকা লোপাট করবে, কিন্তু সেটাকে আপনি ধরতে পারবেন না। সুপ্রিম কোর্ট পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, সেটা সবার সম্মতিক্রমে সেটা কিন্তু হয়েছে, আইসে তারা এটাকে ল্যাপস করে দিছে। এরকম এরপর গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ সেটাকে তারা বাতিল করে দিচ্ছে। সে আয়নাগরের ভিকটিম তারা। এখন পর্যন্ত সুমন কই আছে আমরা জানি না, আমাদের ওয়ালিউল্লাহ মুকাদ্দেস কই আছে আমরা জানি না। অনেকে গুমের ভিকটিম, কিন্তু আজকে সে গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ বাতিল করে দেওয়া হয়েছে এবং গুমের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে যারা এই গুমের সাথে জড়িত তাদেরকে। তো এই পুরানো ফেসিবাদের দিকে আবার দেশটারে নিয়ে যাওয়া হইতেছে। এবং এই বিএনপির ভুলের কারণে পুরো জাতিকে আমাদের মূল্য দিতে হচ্ছে। না, আমরা ঐতিহাসিকভাবে দেখি বিএনপি ভুল করে এবং এটার মূল্যটা পুরো জাতিকে দিতে হয়। এখন আবার সে ভুল করতেছে, সে ভুল করার কারণে অভ্যুত্থানের ফলাফল ফসলটা সে গড়ে তুলে নেয় এবং সে ভুল করে ঐতিহাসিকভাবে সে ভুলের মানে ভুলের যে হচ্ছে মাসুলটা পুরো জাতিকে নিতে হয়। একই পথে আমরা আবার দেখতে পাচ্ছি সেই পুরানো ফেসিবাদ, সে হাসিনার যে রাষ্ট্র কাঠামো, ফেসিবাদী স্ট্রাকচার, সেই স্ট্রাকচার থেকে দেশটাকে আবার নিয়ে যাওয়া হচ্ছে। তো আমি বিশ্বাস করি এর মাধ্যমে বিএনপি দুটো সুযোগ ছিল। একটা হচ্ছে জুলাই সনদে যে জনরাই শহীদদের যে আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়ন করে সারা জীবন তাদের হিরো হিসাবে এই জাতির শ্রদ্ধার সাথে স্মরণ করতো। আরেকটা হচ্ছে না, শহীদদের সাথে প্রতারণা করে, শহীদদের রক্তের সাথে প্রতারণা করে, জনরাইকে অস্বীকার করে ইতিহাসে গাদ্দার হিসেবে নিজেদেরকে নাম লেখানো। এবং এর মাধ্যমে আলটিমেটলি তারা ওই পতনের দিকে তারা যেতেছে। ইতিহাসের পাতায় এই যে বিএনপি এখন যারা মন্ত্রী সব মুরব্বী হয়ে গেছে, আর কয় বছর বাঁচবে? আমি দোয়া করি আল্লাহ তাআলা তাদের হায়াত দেয়, কিন্তু এর মাধ্যমে ইতিহাসে তাদেরকে, ইতিহাসের পাতে তারা প্রতারক হিসেবে তাদের নাম লেখা থাকবে। তো এরকম প্রতারক হিসেবে দেখো মন্ত্রী হয়ে, এমপি হয়ে, প্রধানমন্ত্রী হয়ে কী হবে বলেন? এই যে জনতা, যেই জেনারেশন মাঠে নেমেছিল, তারা তো বিষয়টা মনে রাখবে। মনে রাখা কি, আপনি জান না, আমার কাছে তো ওরা তো জনবিচ্ছিন্ন হয়ে গেছে। আপনি বিএনপি সরকার মানে এরা তো 6 মাসে আমার কাছে মনে হয়েছে ওই যে এখন বাংলাদেশ সরকার না, এটা বিএনপি সরকার। এবং মন্ত্রীরা প্রত্যেকে ব্যর্থ। শহীদ পরিবারের কাছে যান, শহীদ পরিবার কান্না, আমরা এবার ঈদে আমি শহীদ পরিবারের কাছে গিয়েছি, প্রত্যেকে কান্না করে জিজ্ঞেস করে আমার সন্তানকে এই জন্য, এই বাংলাদেশের জন্য জীবন দিল। এই যে মারামারি, হানাহানি, শহীদদের আকাঙ্ক্ষা, জুলাই সনদ, কোনোটাই বাস্তবায়ন হচ্ছে না। প্রত্যেকটা জায়গায় প্রতারণা, এই যে দুর্নীতি। আমরা যদি একটা জিনিস দেখি যে বিএনপি কিন্তু তাদের ক্ষমতাকে সংহত করছে বিভিন্নভাবে, যেমন জেলা প্রশাসক নিয়োগ করা, তারপরে হচ্ছে তাদের সংরক্ষিত মহিলা আসনকে বিরোধী দলের আসনে দেওয়া, এরকম তারা কিন্তু আসলে শক্তিশালী হচ্ছে। আমার তো মনে হয় তারা শক্তিশালী হচ্ছে। শোনেন, এই শক্তিশালী হাসিনার চাইতে বিএনপি কখনো শক্তিশালী হতে পারবে না। আওয়ামী লীগের চাইতে, মানে আওয়ামী লীগের মতো ফেসিবাদ বিএনপি কখনো প্রতিষ্ঠা করতে পারবে না, যতই বলেন। সুতরাং বিএনপির, আমি বিশ্বাস করি বিএনপি, আমি শুভাকাঙ্ক্ষী। আমি 2018 সালের নির্বাচনে ভোট দিতে পারছিলাম এবং ওটা ধানের শীষে দিয়েছি আমার এলাকার যে হচ্ছে ইয়া ছিল তাকে। তো প্রথম ভোটটা জীবনে হচ্ছে ধানের শীষে দিয়েছিলাম। আচ্ছা, তো এখন মানে বিএনপি শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি তাদেরকে অনুরোধ করব, মানে এমন কাজ করেন না যেটার মাধ্যমে হাসিনার যে পরিণতি হয়েছিল এই পরিণতি আপনাদের হোক। আমরা এটা চাই না। আমরা এই জেনারেশন চাই, বাংলাদেশে সবাই ফেসিবাদী মজলুম ছিল, স্ট্রাগল করছি, সবাই জুলুমের শিকার ছিল। আমরা সবাই একসাথে বাংলাদেশটাকে সুন্দরভাবে নির্মাণ করি, একটা সুন্দর ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট থাকুক, এর মাধ্যমে যে জিতুক দেশটা সুন্দরভাবে চলুক। কিন্তু এই যে এভাবে হচ্ছে শহীদদের সাথে, শহীদদের আকাঙ্ক্ষার সাথে তারা প্রতারণা করা এবং জনরাইকে অস্বীকার করা, এবং এগুলোর মাধ্যমে ভালো কিছু করতে পারবে না। এবং এর মাধ্যমে আপনি যেটা বললেন, সে ফেসিবাদ, সে খাটো, এগুলো পারবে না, এগুলো টিকবে না। প্রত্যেকটা জায়গায় দেখবেন হচ্ছে গণবিস্ফোরণ হবে, অলরেডি শুরু হয়ে গেছে প্রত্যেকটা জায়গায়। এই যে এখন দেখেন বিদ্যুতের মানে ডাবল বিল করে ফেলছে প্রত্যেকটা জায়গায়, ডাবল গুণ, দ্বিগুণ, তিন গুণ দাম বাড়ছে। বাড়িতে এখন হচ্ছে গ্যাসের চুলাতে হচ্ছে আমার জ্বালানি নাই, গ্যাসের চুলা জ্বলতেছে না। প্রত্যেকটা জায়গায় অব্যবস্থাপনা, দুর্নীতি, এবং যে প্রশাসকগুলো বসাইছে ইনকম্পিটেন্ট।
ঠিক আছে, দুর্নীতি করতেছে এবং এরা রাষ্ট্রের টাকা ইউজ করে ক্যাম্পেইন করতেছে। এদেরকে কি ক্যাম্পেইন করার জন্য মানে নির্বাচনে ক্যাম্পেইন করার জন্য পয়সা করা হয়েছে, আর এটা সম্পূর্ণ অবৈধ, অগণতান্ত্রিক। তো এগুলো তো পরিষ্কার ভাই। তারা যদি সে 90 দশক অথবা 2001 সালে যে রাজনীতি করছে সেটা যদি এখন করতে চায়, এদেরকে এই তরুণ জেনারেশন বর্তমানে জেনজি, তাদের এই রাজনীতি, তাদের এই বন্ডামি জাতির কাছে মুখ উন্মোচন করে দিবে। এই রাজনীতি টিকবে না এবং এইগুলোর মাধ্যমে তারা তাদের রাজনীতি সাস্টেন করবে না। এটার মাধ্যমে তারা তাদের নিজের পায়ে কুড়াল মারতেছে, ক্ষতি করতেছে। এবং আমি তাদের অনুরোধ করবো, শহীদ জিয়া এবং বেগম জিয়ার যে রাজনীতি, সে রাজনীতি যেন তারা বিনির্মাণ করে। এবং উনি তো বলতো এই দেশে যখন জনতার সরকার প্রতিষ্ঠা হবে সেদিন তিনি এই 72 মুজিববাদী সংবিধানকে ছুড়ে ফেলবে, কিন্তু আজকে তারা তো দেখি নাই। এবং তাদের আগের পেজে দেখেন, ঠিক আছে, যেই ক্যাম্পেইনগুলো তারা করছে, যে কথাগুলো বলছে, সম্পূর্ণ অপোজিটটা এখন তারা করতেছে। তো এবং সরকারের মধ্যে তাদের কোনো কন্ট্রোলে নাই। প্রত্যেক মন্ত্রী, মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তার হচ্ছে কিছুক্ষণ ট্রাক চালাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে হচ্ছে প্রোগ্রামে যাচ্ছেন, এইগুলো ছাড়া আমি তার কোনো এক্সেলেন্সি আমি আর দেখতেছি না। আমরা চাই উনি ভালো করে চালাক, কিন্তু মানে প্রত্যাশাটা অনেক একটা অভ্যুত্থান পরবর্তী। তো এগুলো করার জন্য সবাইকে সাথে নিয়ে করতে হবে। শুধুমাত্র সবার আগে যদি বিএনপি হয় তাহলে তো হবে না। সবাইকে সাথে নিয়ে, জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে, জনরায়কে মেনে নিয়ে সে কাজটা করতে হবে। এবং এখন দেখেন, জুলাই বিপ্লবের উপর ভিত্তি করে তো আজকের এই সরকার, আজকের প্রধানমন্ত্রী, সব কিছুই, তারা এখন পর্যন্ত জুলাই জাদুঘরটা ওপেন করতে পারে নাই। তো তারা যে বলে জুলাইকে ধারণ কী করছে, জুলাই যেই হচ্ছে স্মৃতি ফাউন্ডেশন, ওখানকার স্টাফদের কর্মচারী বেতনটা পর্যন্ত দেওয়া যাচ্ছে না। তো তারা আর কী ধারণ করে? এটা তো মানে সীমাহীন হচ্ছে শহীদদেরকে ধারণ না করা। আমরা দুটো বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো। একটা হচ্ছে ডাকসু ইলেকশন, আর আপনি সামনে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে। তো আমরা যদি ডাকসু ইলেকশনের আলোচনায় আসি, তো প্রায় শেষ দিকে আপনাদের হয়তো মাস দুয়েক আছে আপনাদের ডাকসু ইলেকশনের মেয়াদ। তো আপনার কি মনে হয় সামনে ডাকসু ইলেকশন হবে? ডাকসু নির্বাচন অবশ্যই হইতে হবে। ডাকসু নির্বাচন যেন হয়, সেজন্য আমাদের ডাকসুর দ্বিতীয় যে কার্যনির্বাহী মিটিং ছিল, সেখানে সর্বসম্মতিক্রমে আমরা সেটা রেজুলেশন করেছি যে ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা, এবং সেটার জন্য আমরা চিঠি পাঠিয়েছি এবং ডাকসুর যে একাডেমিক ক্যালেন্ডার কমিটি আছে সেখানে সেটা তালিকাভুক্ত করা হয়েছে। বর্তমান যে ভিসি, সেও বলেছে সেটা তার কমিটমেন্ট ছাত্র সংসদ নির্বাচন দেওয়া, এবং সেই নির্বাচনের যেন দ্রুত তফসিল ঘোষণা করা হয়। এই মাসের মাঝামাঝি থেকে আমরা আন্দোলন শুরু করবো ইনশাআল্লাহ। এবং শিক্ষার্থীরা গণতান্ত্রিকভাবে তাদের নির্বাচিত প্রতিনিধি, হ্যাঁ, লেনদি করতে চাচ্ছেন না? না, আমরা এই ক্যাম্পাসে যে অন্যদের মতো এখানে ক্ষমতাকে আঁকড়ে ধরতে চাই না। আমরা মনে করি এখানে গণতান্ত্রিক পরিবেশ থাকবে, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাসগুলোতে তারা নেতৃত্ব দেবে। এখন এই যে আপনাদের ডাকসুর যে প্রত্যাশা আপনারা ছাত্রদেরকে দেখিয়েছিলেন, তাদের মধ্যে যে আশা জাগিয়েছিলেন, তার কতটুকু আপনারা মানে পূরণ করতে পেরেছেন বলে আপনারা বিশ্বাস করেন? আমরা শুরু থেকে আজকে 10.5 মাসে বিশ্ববিদ্যালয়ের মোটামুটি মৌলিক যতগুলো সমস্যা আছে প্রত্যেকটা সমস্যা আমরা ডিসকাস করার চেষ্টা করছি। এবং আমরা কাজ করতে গিয়ে প্রত্যেকটা জায়গায় অসহযোগিতা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অসহযোগিতা, এখানে সিন্ডিকেট, আমাদের বাজেট না দেওয়া, এখন পর্যন্ত আমাদের যে বাজেট, আমরা যে টাকাটা পাওয়ার কথা সেটা আমাদেরকে দেওয়া হয় নাই। আমরা যখন কোনো ফান্ড নিয়ে আসি, সেই ফান্ডও আমাদেরকে ঠিকমতো কাজ করতে দেওয়া হচ্ছে না। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে আমরা প্রায় 3.5 কোটি টাকা, এটা 65 বছর সংস্কার হয় নাই, সেটা আমরা প্রথমে যখন কাজ করতে গেলাম বলা হচ্ছে এটা অনুমোদন নাই। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে পরবর্তী অনুমোদন না হলো, এরপর বলতেছে ফান্ড নাই। পরবর্তীতে আমরা অ্যালামনাইদের মাধ্যমে এটাকে কাজ করলাম, 3.5 কোটি টাকা ওখানে এসে স্থাপন করলাম। পরবর্তী বলা হলো 1 মাসের মধ্যে এসে লাগিয়ে দেওয়া হবে। আজকে প্রায় 6 মাস হয়ে গেল, এখন পর্যন্ত তারা ইলেকট্রিসিটিটা কানেক্ট করতে পারে নাই। আমরা আবার গিয়েছি, বলা হচ্ছে এই মাসের মধ্যে করবে। এখন আমরা যাচ্ছি বারবার গণতান্ত্রিকভাবে, এই হলো অবস্থা। নারীদের জন্য বিশ্ববিদ্যালয় 105 বছর ইতিহাসে কেউ জিমনেশিয়াম করে নেয়, আমরা করছি, প্রায় 65,000 টাকা খরচ করছি, 65 লাখ টাকা। তো এই করার পরও এখন এটা অনুমোদন তারা বিভিন্নভাবে এটাকে হচ্ছে দীর্ঘায়িত করছে। সেন্ট্রাল ফিল্ড এটার আমূল পরিবর্তন করার জন্য আমরা 2 কোটি টাকা নিয়ে আসছি। তো টাকাটা চাইলে আমরা নিজেরা কাজ শুরু করে দিতে পারতাম, টাকাটা চেকটা আমাদের হাতে দিয়েছিল, কিন্তু আমরা এই প্রিন্সিপালটা ট্রান্সপারেন্সি, আমাদের ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি জায়গাটা আমরা 100% ইনশিওর করি আলহামদুলিল্লাহ। ওই টাকাটা আমরা বিশ্ববিদ্যালয়ে এসে ট্রেজারারে জমা দিয়ে দিয়েছি, এবং কথা ছিল এটা 1 মাসের মধ্যে কাজ শুরু হবে, কিন্তু এখন পর্যন্ত ওই টাকা আটকে রাখছে এবং এখন পর্যন্ত তারা কাজগুলো শুরু করে নাই। এবং সন্ধ্যাকালীন বাস, নারী শিক্ষার্থীদের জন্য আমরা নতুন বাস নিয়ে আসতেছি, শনিবারের বাস সার্ভিস চালু হয়েছে, মাতৃত্বকালীন ছুটি, এরপর হচ্ছে নারীদের হলে সিকিউরিটি গেট, এরকম অসংখ্য কাজ আমরা অসহযোগিতা সত্ত্বেও আলহামদুলিল্লাহ আমরা করে যাচ্ছি। প্রত্যেকটা হলে কম্পিউটার ল্যাব স্থাপন করা, রিডিং রুমগুলোতে এসে স্থাপন করা, মসজিদের মধ্যে সংস্কার করা, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বিভিন্ন ধরনের গবেষণা প্রোগ্রাম,
এর পাশাপাশি আমরা হচ্ছে নারীদের হলগুলোতে জন্য আমরা তো বললাম 2 তলা বাস আমরা নিয়ে আসতেছি। এর বাইরে শিক্ষক মূল্যায়নের জন্য আমরা অসংখ্যবার চিঠি দিয়েছি। হলের নারী শিক্ষার্থীদের সিকিউরিটি গেট স্থাপন করার জন্য আমরা গেট নিয়ে এসেছি, কিন্তু তারা বিভিন্ন সমন্বয়হীনতার কারণে সেই গেটগুলো আমরা স্থাপন করতে পারিনি। তো সব মিলিয়ে শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্ট, আমরা যত ইস্তেহার দিয়েছি প্রত্যেকটা কমিটমেন্ট আমরা অ্যাড্রেস করছি, এবং এর বাইরে অসংখ্য কাজ আমরা আলহামদুলিল্লাহ করছি। এবং এই আমাদের ওভারঅল কাজের ভিত্তিতে কিছু সার্ভে হয়েছে, সেই সার্ভে রিপোর্টগুলো আপনি জানেন। শিক্ষার্থীদের মতামত অনুযায়ী তারা মনে করছে আমাদের লিডারশিপে তারা ক্যাম্পাসের মধ্যে সবচেয়ে সেফ অনুভব করছে, তারা মনে করে তাদের পড়াশোনার পরিবেশ বেড়েছে, নারীরা ক্যাম্পাসে নিরাপদ অবস্থায় আছে, এবং সব মিলিয়ে তারা ডাকসুর সামগ্রিক অ্যাক্টিভিটির উপর প্রায় 85%, ইভেন আমাদের কিছু কিছু সম্পাদকের উপর 93% স্টুডেন্টরা তারা হ্যাপি আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের বাকি যে সময় আছে এই সময়ের মধ্যে আমরা ইনশাআল্লাহ শিক্ষার্থীদেরকে দেওয়া বাকি যে কমিটমেন্ট সেগুলো অ্যাড্রেস করে যাবো এবং সুন্দর একটা ক্যাম্পাস আমরা রেখে যাব। এবং এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি আরেকটা অনুরোধ করবো, আমাদের আবাসন সংকটটা তো হচ্ছে সবচেয়ে প্রকট, সেটা তো আমি একদিনে এক বছর আমি দূর করতে পারবো না। তো সেটার জন্য বিশ্ববিদ্যালয়ে 2841 কোটি টাকার একটা প্রকল্প আছে। এই প্রকল্পের আওতায় ছাত্র এবং ছাত্রীদের জন্য মোট 10টা হল নির্মাণ হবে। এর বাইরে চায়না সরকার একটা হল করতেছে 1500 শিক্ষার্থীর। তো ওই প্রকল্পের কাজ এর আগের যে প্রশাসন নিয়াজ আহমদ স্যার উদ্বোধন করে দিয়েছিল, এবং সেটার একটা ফান্ডও দিয়ে দিয়েছে, বিভিন্ন প্রজেক্ট পিডি সেগুলো নিয়োগ দেওয়া। কিন্তু নতুন প্রশাসন আসার পরে সেটাকে তারা আবার রিভিউতে পাঠিয়ে দিছে, এবং রিভিউটা পাঠানোর মাধ্যমে সেটা আবার লেন্দি করা, এইভাবে যদি করতে হতে যদি টাকাটা ল্যাপস হয়ে যায় তাহলে শিক্ষার্থীদেরকে আবার তাদেরকে সাফার করতে হবে। তো এটার জন্য আমরা বারবার কথা বলতেছি, আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এবং শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা আন্দোলন গড়ে তুলবো এবং শিক্ষার্থীদেরকে এই দাবি আদায় করে নিতে হবে। আমরা আমাদের জায়গাতে চেষ্টা করছি, এবং এখন পর্যন্ত আমরা তো একটা ভাঙ্গাচোরা ডাকশো পাইছি, প্রশাসন বসা যাইতো না, কিছু ছিল না, এখন পর্যন্ত আমাদের অফিসে কাজ চলতেছে। হ্যাঁ, তো আমরা পরবর্তী যারা আসবে তাদের জন্য সুন্দর একটা সেট আপ রেখে যাচ্ছি, এবং আমরা আশা করছি ইনশাআল্লাহ শিক্ষার্থীদের কাছে দেওয়া যে কমিটমেন্ট, আমাদের উপর যে আস্থা রাখছিল, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি। বাকি যে সময় আছে এই অসহযোগিতার পরও ইনশাআল্লাহ আমরা শিক্ষার্থীদের দেওয়া কমিটমেন্টগুলো অ্যাড্রেস করে আমরা সুন্দর একটা ক্যাম্পাস আমরা রেখে যাবো ইনশাআল্লাহ। পরবর্তী ডাকসু ইলেকশনে কি আপনি ইলেকশন করছেন কিনা? না, আমি ইলেকশন করার কোনো সম্ভাবনা নাই। নতুনরা আসবে, নতুন নেতৃত্ব আমাদের দরকার। হ্যাঁ, তো ডাকসু তো খুব বেশি দিন নাই, আশা করছি দেখবো যে শিক্ষার্থীরা আসলে কাদেরকে আবার নির্বাচিত করে। এখন যদি আমরা একটু সমসাময়িক রাজনীতির শিক্ষার্থীরা অবশ্যই মানে সৎ, দক্ষ এবং যাদের কম্পিটেন্সি আছে, যারা শিক্ষার্থীদের কাছে দেওয়া কমিটমেন্টগুলো সুন্দরভাবে যারা অ্যাড্রেস করতে পারবে, এই ধরনের নেতৃত্বকে বাছাই করবে ইনশাআল্লাহ। অবশ্যই এখানে ছাত্র শিবির সমিতি যে প্যানেল আছে তাদের উপর অবশ্যই আস্থা রাখবে ইনশাআল্লাহ। তো আমরা যে সাম্প্রতিক রাজনীতির দিকে আসি, তাহলে প্রথমেই আমরা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি তো ছাত্র শিবির থেকে বিদায় নিয়েছেন নাকি? মানে আমরা যেটা দেখি যে অনেক সংগঠনে যেটা হয় যে সংগঠন থেকে আসলে বিদায় নেওয়ার যে একটা ব্যাপার, এরকম কিছু থাকে না। তো এখন আপনাকে কি সংগঠন আপনাকে ছেড়ে দিয়েছেন, আপনি সংগঠনকে ছেড়ে দিয়েছেন, বা শিবিরের এই বিষয়টা কিভাবে ঘটে আসলে? না, শিবির তো এটা খুবই ডাইনামিক একটা অর্গানাইজেশন। প্রতি বছর এখানে ষান্মাসিকে শিবিরের বিদায় হয়, বার্ষিকী বিদায় হয়। তো নিয়মতান্ত্রিকভাবে আমার বিদায় হয়েছে। এখানে কেউ চিরজীবন থাকে না, এবং এটা একটা ওয়ান্ডারফুল অর্গানাইজেশন। আমরা অন্যান্য ছাত্র সংগঠনে দেখতে পাই 10 বছর, 12 বছর, 14 বছর ধরে কমিটি থেকে যায়, এবং মানে এমন মানে হচ্ছে কমিটি যাদের বয়স 40, 45, 50 বছর এমনও আছে। তো যেটা উচিত না। তো আমার নিয়মতান্ত্রিকভাবে ছুটি হয়েছে। তো এখন অবশ্যই এতদিন ধরে ছাত্র রাজনীতি করেছি, ডাকসুতে দায়িত্ব পালন করছি, অনেক কিছু শিখেছি, একটা এক্সপেরিয়েন্স হয়েছে। এখন এই এক্সপেরিয়েন্সগুলোকে আমি জাতীয় রাজনীতির ক্ষেত্রে আমি এটাকে হচ্ছে কাজে লাগাতে চাই। একই সাথে আমার নগর নিয়ে ভাবনা আছে, বিভিন্ন জায়গায় যাচ্ছি, মানুষের বিভিন্ন ধরনের আগ্রহ দেখতে পাচ্ছি, এবং তারা বলছে হচ্ছে না, নগরের যে 55 বছর ধরে যে বঞ্চনা, অব্যবস্থাপনা, দুর্নীতি এবং হচ্ছে সঠিক পরিকল্পনা না থাকার কারণে এখানকার মানুষের সাফার করতে হচ্ছে। এখানে বর্জ্য ব্যবস্থাপনা যদি দেখেন, পাবলিক ট্রান্সপোর্ট যদি দেখেন, এখানকার হচ্ছে ওভারঅল ক্লিননেসের যদি কথা বলি, ট্রাফিক ম্যানেজমেন্টের যদি কথা বলি, সব কিছু কোনো প্ল্যান নাই, কোনো ইকোসিস্টেম ডেভেলপ হয় নাই। মানে আমাদের মতো যে ঢাকার যে ওভার পপুলেটেড সিটি, এরকম যদি চীনের বেইজিংও হচ্ছে একই অবস্থায় ছিল, এখানে ওভার পপুলেটেড সিটি এবং হিউজ ট্রাফিক, একই সাথে হচ্ছে পপুলেশন, সব কিছু। তো কিন্তু তারা এই ক্রাইসিসগুলো, তাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট, বর্জ্য ব্যবস্থাপনা, পাবলিক ট্রান্সপোর্ট, এই সব কিছু কিন্তু তারা চমৎকার একটা ইকোসিস্টেম ডেভেলপ করছে। প্রত্যেকটা জিনিসের মধ্যে সমন্বয় আছে।
কিন্তু আমাদের এই বাংলাদেশে আমরা সেটা পারি না, কোনো সমন্বয় নাই, যেভাবে পারে লুটপাটাই করছে। তো জনগণ বলে হচ্ছে তুমি মানে ডাকসুতে আমরা আল্লাহর রহমতে সারা 10 মাসে আমরা যে কাজ করছি, তো আমরা যখন এই নগর ব্যবস্থাপনা নগরে যখন আমরা দায়িত্ব যখন তারা আমাদের উপর অর্পণ করবে, তারা বিশ্বাস করে আমরা এই নগরের আমূল পরিবর্তন করতে পারবো। তো সেই জায়গা থেকে তারা প্রত্যাশা ব্যক্ত করছে, উচ্ছ্বাস ব্যক্ত করছে, তারা দোয়া করছে। তো ইনশাল্লাহ তারা যেহেতু দোয়া করছে, আল্লাহ তাআলা তো দোয়া কবুল করবে। এবং সে জায়গা থেকে যাচ্ছি, নগরের মানুষের কাছে যাচ্ছি, এবং নগর নিয়ে আমার ভাবনা আছে, চিন্তা আছে। আপনি রিসেন্টলি কয়েকটি দেশে ভ্রমণ করেছেন, এর মধ্যে ইউকেতে এবং চায়নাতে দেখেছি। তো সে জায়গা থেকে আমরা এক দুইটা ভিডিও দেখেছি যেখানে আপনি ওই শহরের যে ম্যানেজমেন্ট সেটাকে বাংলাদেশের ম্যানেজমেন্টের সাথে তুলনা করে কথা বলছেন। তো আপনার কি মনে হয় যে বাংলাদেশে এই পরিবর্তনটা কি সম্ভব কিনা? মানে সব কিছু তো ওদের সাথে মিলবে না। আমার দেশে এমন কিছু আছে যেটা ওদের কাছে নাই, আবার ওদের কাছে এমন কিছু আছে যেটা আমার বাংলাদেশে নাই। তো বাংলাদেশের সাথে সামঞ্জস্যশীল অনেক কিছু করা সম্ভব দুই দেশের মধ্যে কোলাবোরেশনলি। এবং এই যে সংকটগুলো আমরা ফেস করতেছি, তারাও 10 বছর 15 বছর আগে সেগুলো সলভ করে তারা একটা ম্যাচিউর পজিশনে চলে গেছে। তো সে জায়গা থেকে সেগুলো এখানে গুড গভর্নেন্সের মাধ্যমে, প্রপার প্ল্যানের মাধ্যমে, আরবান প্ল্যানের মাধ্যমে এগুলো এখানে ইমপ্লিমেন্টেশন সম্ভব। তো সেই জায়গা থেকে আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি তারা কীভাবে তাদের এই চেঞ্জগুলো হইলো, তো আমাদের দেশের সাথে আমরা কীভাবে করতে পারি। তাই এটা সম্ভব, সঠিক পরিকল্পনা এবং দক্ষ নেতৃত্ব থাকলে এখানকার মেজর ক্রাইসিসগুলো সলভ করা সম্ভব। আমরা যদি ক্যাম্পাসের রাজনীতিতে একটু ফোকাস করি, সেটা হচ্ছে যে আমরা দেখছি যে ছাত্রদল নানানভাবে বিপ্লবের পরে বলার চেষ্টা করছে যে আপনারা অর্থাৎ ছাত্র শিবির হলগুলোকে দখল করে নিয়েছে এবং ক্যাম্পাসে তারা গণতান্ত্রিক স্পেসটা পাচ্ছে না। এইটা কতটুকু যৌক্তিক? দেখেন, জুলাই বিপ্লবে শিবিরের যে ঐতিহাসিক ভূমিকা, কঠিন সময়ে জনগণের পাশে থেকে নীতি নির্ধারণ করা, মাঠ পর্যায়ে সমন্বয় করা, এবং শিবিরের যে হিরোইক ভূমিকা এবং বিপ্লব পরবর্তী ছাত্র শিবির বিপ্লবকে ধারণ করে যে নতুন দিনের ছাত্র রাজনীতি বিনির্মাণ করেছে, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং বাংলাদেশের সর্বস্তর নাগরিকের ছাত্র শিবির মন জয় করে নিয়েছে। এখন মানে আপনি যখন কারো মন জয় করবেন তখন আপনার আর কিছু লাগবে না। এখন হল দখল করে কী হবে, ঠিক আছে? ছাত্র শিবির কোনো জায়গায়, এবং এটা বাংলাদেশ ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা যে ছাত্র শিবির জুলাই বিপ্লব পরবর্তী কোনো জায়গায় কোন শিক্ষার্থীদের উপর হচ্ছে জোরপূর্বক কাউকে হচ্ছে কোনো জায়গায় হেনস্থা করা, কারো উপর হচ্ছে কারো অধিকার হরণ করা, সে ধরনের কোনো কাজের সাথে ছাত্র শিবির জড়িত ছিল না। এবং এই নির্বাচনের পরে বাংলাদেশ ইতিহাসে এটা নজিরবিহীন ঘটনা যে হল দখল না হওয়া। শিক্ষার্থীদের আমরা এর আগেও দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় নির্বাচনের দিন রাতেই প্রত্যেকটা হল দখল হয়ে যায়, কিন্তু ছাত্র শিবির এবং ছাত্র সংসদগুলো কার্যকর থাকার কারণে আমরা সেই হল দখলগুলো কাউকে হতে দিই নাই। ছাত্রদল কিন্তু তারা 5 আগস্ট ওই দিন রাতেই তারা হল দখল করতে আসছিল, কিন্তু আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা বলেছি এখানে রেগুলার নিয়মিত শিক্ষার্থীরা প্রত্যেকটা হলে থাকবে, কোনো আদবাই অছাত্র এই হলে থেকে হল দখল করবে সেটা হতে পারবে না। এবং যাদের ছাত্রত্ব শেষ তারা হল ছেড়ে তাদের হলে সিট বাতিল হয়ে যাবে। এবং সেই অনুযায়ী যাদের ছাত্রত্ব শেষ এরকম শিক্ষার্থীরা তারা হলগুলো ছেড়ে দিয়ে শিক্ষার্থীদের জন্য তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিল। এবং এই স্যাক্রিফাইসের মাধ্যমে কিন্তু এখন রেগুলার বেসিসে স্টুডেন্টরা হলে থাকছে। এবং এটা যেন একটা স্থায়ী রূপ হয় সেটার জন্য আমরা একটা সিট নীতিমালার জন্য আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা অনেকবার গিয়েছি, আমরা প্রস্তাবনা দিয়েছি। আমরা বলেছি একবারে বেশি রিয়েট অ্যালাউ করা যাবে না। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা চাচ্ছিল অনার্সে 2 বার আর মাস্টার্সে 1 বার, মোট 3 বার। তাহলে অনার্সে মাস্টার্সে 5 বছর, একই সাথে যদি 3 বার রিয়েটের সুযোগ রাখে তাহলে 8 বছর একজন শিক্ষার্থী 8 বছর সে হলে থাকতে পারবে। এর মাধ্যমে কি আপনি আবার সে আদবাইদের থাকার ব্যবস্থা করে দিচ্ছেন। তো আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা লিখিত দিয়েছি, আমরা ঘেরাও দিয়েছি। সর্বশেষ সিন্ডিকেট মিটিং এটা অ্যাপ্রুভ করতে চাইছিল তারা, আমরা ওইখানে গিয়ে ঘেরাও দেওয়ার ফলশ্রুতিতে তারা সেটা বাস্তবায়ন করতে পারে নাই। তো আমরা বেঁচে থাকতে ক্যাম্পাস আর গণরুম গেস্টরুম ফিরতে দেবো না। তারা চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হয়েছে, এখনও চেষ্টা করতেছে, তারা ব্যর্থ হয়েছে। এবং ইনশাল্লাহ আমরা যতদিন থাকবো এই ক্যাম্পাসগুলো তার কখনো এই গণরুম গেস্টরুম কালচার সেটা আমরা ফিরে আসতে দেবো না ইনশাআল্লাহ। এবং আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা হল দখলের চাইতে শিক্ষার্থীদের মন দখল করার চেষ্টা করেন। শিক্ষার্থীরা কীভাবে চিন্তা করে, কোন ধরনের ছাত্র রাজনীতি চায় সেটা আপনারা বিনির্মাণ করেন। শিক্ষার্থীরা আগের মতো দখলদারিত্বের রাজনীতি তারা পছন্দ করে না, মাসাল পাওয়ার পলিটিক্স পছন্দ করে না। ওই যে গাড়ির পিছনে নেতার পিছনে দৌড়ায় হচ্ছে দৌড়ানো, সেটাকে তারা পছন্দ করে না, এগুলোকে তারা অপছন্দ করে। বরং ছাত্ররা চায় এখন ওয়েলফেয়ার সেন্ট্রিক পলিটিক্স, মেরিটোক্রেসি বেস পলিটিক্স, এই ধরনের রাজনীতি আপনারা আইডিয়া বেসিস পলিটিক্স আপনারা বিনির্মাণ করেন। একই সাথে আপনাদের যে কমিটি, সেই কমিটি যাদেরকে দিয়ে রাখছেন, মানে আজ প্রায় হচ্ছে 6, 7, 8, 9, 10, 11, 12 সেশনের, তাদের সাথে বর্তমান ছাত্রদের কোনো কানেকশন নাই।
তো এর মাধ্যমে আপনাদের এত বড় একটা সংগঠন, সেটা আপনাদের যেই মানে হচ্ছে ছাত্ররা আপনাদেরকে যেভাবে দেখতে চায় তারা ওইভাবে দেখতেছে না এবং তারা হতাশ হচ্ছে। নতুন দ্বারা ছাত্র রাজনীতি বিনিময় করার জন্য এইটার ছাত্রদের ওভারঅল রিফর্ম দরকার এবং মেরিটোক্রেসির ভিত্তিতে যারা ইয়াং যারা আছে, যারা ছাত্রদেরকে নিয়ে যাদের ভাবনা আছে তাদেরকে লিডারশিপে নিয়ে আসেন, তাহলে আপনারা ভালো করতে পারবেন। আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে মাঝখানে শাহবাগ থানায় একটা হামলার ঘটনা ঘটে, সেটা ছাত্রদল কর্তৃক, আপনাদের অভিযোগ হচ্ছে এটা, এবং সেটা একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এটা হয়েছে। রিসেন্টলি আমরা ছাত্র সংসদ এবং শহীদুল্লাহ হলের একটা ঘটনা দেখেছি, এখানে প্রভোস্টের একটা ঘটনাকে কেন্দ্র করে প্রভোস্ট মিটিংয়ের সময়ই তারা ছাত্র সংসদ বা শিবিরের নেতাদের উপর হামলা করে। তো এই যে বিষয়গুলো ঘটছে, এগুলো কি আপনার মানে মনে হয় কোনো একটা প্ল্যান নিয়ে ঘটছে নাকি? না, ওদের তো আলটিমেটলি বিপ্লবের পরে নতুন কিছু দেখাইতে পারে না। এখন তারা সেই বিশেষ করে নির্বাচনের পরে এখন সন্ত্রাসের মাধ্যমে তারা আবার ক্যাম্পাসগুলোতে রাজত্ব কায়েম করতে চায় এবং সেটা প্রতিচ্ছবি আমরা শাহবাগ থানা দেখতে পাইছি। মব তৈরি করে সাংবাদিকদের উপর হামলা করা হলো, ডাকসু নেতৃবৃন্দর উপর হামলা করা হলো। একই সাথে একজন শিক্ষার্থী সে অভিযোগ দিতে গিয়েছিল, একটা ফেক প্রোটোকার্ড ছাত্রলীগ তৈরি করছিল, পরবর্তী ছাত্রদের সেটা সব জায়গায় ছড়াইছে, ওই শিক্ষার্থীকে জবাই করার হুমকি দেওয়া হলো। সেটা আবার তো দলীয় হ্যাঁ, তো পরবর্তীতে এখন পর্যন্ত আমরা লিখিত অভিযোগ দেওয়ার পর, এভিডেন্স দেওয়ার পরও এইটার বিচার তারা করে না। বিশেষ করে পয়সা বারবার বলছে তদন্ত রিপোর্ট দিবে, বারবার এটা পিছিয়ে এখন পর্যন্ত করে না। এবং এর ফলে এই সন্ত্রাসীরা আরও বিভিন্ন ধরনের অপরাধের সাথে যারা জড়াইতেছে তারা মনে করতেছে না অপরাধ করে দায় মুক্তি পাওয়া যায়। তো এই একই সাথে আপনি যেটা বলছেন শহীদুল্লাহ হলে হচ্ছে প্রভোস্টের রুমে ঢুকে এই সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর তারা হামলা করেছে, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের উপর তারা হামলা করেছে। তো আলটিমেটলি তারা এই হামলা হুমকি এর বাইরে তাদের আর কোনো রাজনীতি নেই। তো এগুলোর মাধ্যমে তাদের যে যতটুকু অবস্থান আছে সেটাও নষ্ট হয়ে যাচ্ছে। তা আমি তাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে অনুরোধ করবো এগুলো থেকে বেরিয়ে আসেন, সুন্দর সুস্থ দ্বারা রাজনীতি বিনির্মাণ করেন, ক্যাম্পাসের যে গণতান্ত্রিক পরিবেশ আছে সেই পরিবেশটা বজায় রেখে আইডিয়ার ভিত্তিতে মেরিটোক্রেসির ভিত্তিতে ছাত্র রাজনীতি বিনির্মাণ করেন। আর সন্ত্রাস করে আপনি বেশি দূর আগাইতে পারবেন না, ন্যাচারাল পানিশমেন্ট পাবেন। এবং ছাত্রলীগের যে পরিণত হয়েছিল সেখান থেকে শিক্ষা নেন, এগুলো কেউ পছন্দ করেন। জেনজি এই সন্ত্রাসের রাজনীতি, মাসুল পাড়ার রাজনীতি সেগুলো পছন্দ করে না। সেগুলো আগে 90 দশকে করে পার পাইছে, 90 দশকে 90-এর হাওয়া বইলা গণরম গেস্টরুম কালচার তৈরি করছেন, ক্যাম্পাসগুলোতে সন্ত্রাস তৈরি করছেন, সেগুলো এখন আর চলবে না। 2026-এর জুলাই বিপ্লব এখন এসে, 24-এর জুলাই বিপ্লবের পরে এখন এসে সেগুলো করে নিস্তার পাবেন না। আমরা একবার শেষ দিকে চলে আসছি, আমরা একটু আপনার কাছ থেকে রিপিট কিছু কোয়েশ্চেন আনসার জানতে চাবো। আপনার প্রিয় কিছু জিনিস, যেমন আপনার প্রিয় সূরা কোনটি? সূরা আস-সফ। আপনার প্রিয় আলেমের নাম? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আপনার প্রিয় লেখকের নাম? ইউসুফ আল কারজাবী। তাহলে আমি যদি এক শব্দে বলতে চাই, বাংলাদেশকে আপনি যদি এক শব্দে বলেন? বাংলাদেশের অবারিত সম্ভাবনা। বাংলাদেশের মানুষরা ইনসাফ চায়, তারা সৎ নেতৃত্ব চায়। জুলাই বিপ্লবে এদেশের তরুণরা এবং সর্বস্তরের নাগরিকরা তারা প্রমাণ করেছে কীভাবে দেশকে ধারণ করতে হয়, কীভাবে দেশের জন্য জীবন দিতে হয়। তো আমি বিশ্বাস করি ইনশাল্লাহ এই বাংলার জমিনে ইনসাফ কায়েম হবে এবং এই যে জেনারেশন জুলাই বিপ্লব করছে সেই জেনারেশন বাংলাদেশে ইনসাফ কায়েম না হওয়ার পর্যন্ত তারা লড়াই সংগ্রাম জারি রাখবে। এবং ইনশাল্লাহ এই জেনারেশনকে আমরা সঠিকভাবে পরিচালিত করে আমরা একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করব। যদি জুলাইকে বলেন অল্প করে। জুলাই এটা আমাদের আবেগ, আমাদের সবচেয়ে বড় একটা হলো পাওয়া হচ্ছে জুলাই। যে জুলাইয়ের মাধ্যমে আজকে আমরা নিঃশ্বাস ফেলতে পারছি, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি এবং এই জুলাইয়ের মাধ্যমে আমরা আমাদের জেনারেশন সবচেয়ে ছিল আমরা হাসিনার পতন দেখব, সেটা আমরা দেখতে পাইছি। তো আপনি যদি আপনার এই জুলাই তরুণ যারা ছিল তাদের উদ্দেশ্যে যদি আপনি 1 মিনিট কিছু বলতে চান? আমি সবাইকে অনুরোধ করবো এই জুলাই বিপ্লবে আমরা প্রত্যেকে পরিচয় ভুলে গিয়ে এক বিন্দুতে মিলিত হয়েছি। আমরা যখন রাজপথে গেছি আমরা দেখি না আমার ডানে কে বামে কে, সে কি শিবির করে নাকি ছাত্রদল করে, সে কি বামপন্থী নাকি ডানপন্থী, সবার উদ্দেশ্য ছিল এক, আমরা হাসিনার পতনের জন্য আন্দোলন করেছি, আমরা একটা নতুন রাষ্ট্র কাঠামোর জন্য আন্দোলন করেছি। সুতরাং একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য জুলাইয়ে যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম আমাদেরকে এখন আবার একসাথে ঐক্যবদ্ধ হইতে হবে। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ যে জেনারেশন জুলাই বিপ্লব করেছে সেই জেনারেশন তারা আদর্শিক দ্বন্দ্বের ঊর্ধ্বে, এই জেনারেশন আমরা একসাথে মিলে আমরা একটা সুন্দর সমৃদ্ধশালী ইনসাফের বাংলাদেশ আমরা বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আমরা ইনোভাটক্সের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে লম্বা সময় দিয়েছেন।
এবং ভবিষ্যতে আপনাকে আমরা আবার পাবো সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমাদেরকে যারা এই লম্বা সময় ধরে শুনেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আজকের এই যে আমাদের আলোচনা, সেখান থেকে আপনাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে, কোন বিষয়টি ভালো লেগেছে আমাদেরকে জানাবেন। আপনাদের অজানা কোনো কিছু যদি আপনারা জেনে থাকেন এখান থেকে, সেটাও আমাদেরকে জানাবেন। আপনাদের কোনো প্রত্যাশা থাকলে, কোনো পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সে আলোকে আমাদের এই অনুষ্ঠানটাকে আরও সুন্দর করার জন্য এবং আপনাদেরকে আরও নতুন নতুন মানুষের সাথে পরিচয় করার জন্য এবং মানুষের নতুন নতুন এবং খুবই অজানা জিনিসগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সবাই ভালো থাকবেন। পরবর্তী এপিসোড পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।